হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে বিশ্বাসের লাইভ সেশনে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ এখলাসুর রহমান তুর্য এবং আমি বর্তমানে জাপানের ইউনিভার্সিটি অফ ইয়ামানাশিতে পিএইচডি স্টুডেন্ট হিসেবে আছি। তো আজকের লাইভ সেশন অলরেডি আপনারা জেনে গিয়েছেন। আমাদের লাইভ সেশনটি মূলত নেক্সট স্কলারশিপের বিভিন্ন প্রসিডিউর, বিভিন্ন গাইডলাইন শেয়ার করা হবে। তো আপনাদের সাথে লাইভ সেশন আজকে আমাদের 4 জন গেস্ট আছে। ওনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড লাইক ইঞ্জিনিয়ারিং সেক্টর, সোশ্যাল সায়েন্স এবং আন্ডার গ্রাজুয়েটের থেকেও একজন আছে আমাদের সাথে আজকের লাইভ সেশনে। তো আমরা ওয়ান বাই ওয়ান আপনাদের বিভিন্ন প্রশ্ন প্লাস আমরা যে পোস্ট করেছিলাম সেটা লাইভে যে কমেন্ট আপনারা করেছিলেন সেইখান থেকে প্রশ্নগুলোর উত্তরও ওনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের এই লাইভের কমেন্টে জানাতে পারেন, আমরা সেগুলোর উত্তর ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন গেস্টদের সাথে পরিচয় হই। প্রথমে আমি ডক্টর রিফাত হাজারি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি তার সংক্ষিপ্ত পরিচয় এবং তার জাপানের ইনস্টিটিউট কোথায় ছিল এবং বর্তমানে উনি কোথায় আছেন এই বিষয়ে সংক্ষিপ্তভাবে ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ তুর্য ভাই। সো আমি রিফাত হাজারি। সো কারেন্টলি আমি এআইইউবিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমি 2019 মার্চে পিএইচডি শেষ করেছি কিতামি ইনস্টিটিউট অফ টেকনোলজি হোক্কাইদো থেকে। অ্যান্ড আমার রিসার্চ কনসেন্ট্রেশন ছিল স্পেশালি রিনিউয়েবল এনার্জি অ্যান্ড হাইব্রিড পাওয়ার সিস্টেম নিয়ে। অ্যান্ড আমার নেক্সট স্কলারশিপ ডিউরেশন ছিল 2015 অক্টোবর টু 2019 মার্চ। জি, ওকে, থ্যাংক ইউ ভাই। হাসিব রেজা ভাই, আপনি যদি আপনার সম্পর্কে কিছু বলতেন। সবাইকে শুভেচ্ছা। আমার নাম হাসিব রেজা। আমি জাপানের সুকুবা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল পাবলিক পলিসিতে পিএইচডি করছি, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। এর আগে আসলে আমি দেশে এবং বিদেশে কিছু জায়গাতে চাকরি করেছি, বিশেষ করে ডেভেলপমেন্ট ইকোনমিক্স এই ফিল্ডটাতে। তারপরে গত বছরের অক্টোবরে আমি সুকুবাতে আসি নেক্সট স্কলারশিপ নিয়ে। থ্যাংক ইউ ভাই। কানিজ ফাতেমা আপু, আপনি যদি একটু শেয়ার করতেন আপনার এক্সপিরিয়েন্স। আমি কানিজ ফাতিমা। আমি জাপানে নেক্সট নিয়ে এসেছি 2015 সালে মাস্টার্স প্রোগ্রামে। আমি এখন বর্তমানে পিএইচডি স্টুডেন্ট, গ্রাজুয়েট স্কুল অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, হোক্কাইডো ইউনিভার্সিটিতে। আমার রিসার্চ টপিক হেভি মেটাল টক্সিকোলজি। আচ্ছা, থ্যাংক ইউ আপু। তাহিয়া আপু যদি কিছু বলতেন। শুভেচ্ছা সবাইকে। আমি তাহিয়া তৌফিক। আমি মিক্সড স্কলারশিপ নিয়ে জাপানে আসছি 2017-এ, মিক্সড আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ। তারপর 1 বছর ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরির পর আমি এখন থার্ড ইয়ার স্টুডেন্ট হিসেবে আছি গ্র্যাজুয়েট স্কুল অফ ফার্মাসি, ওসাকা ইউনিভার্সিটি। থ্যাংক ইউ। আপনি সম্ভবত ইউনিভার্সিটি এম্বাসি রিকমেন্ডেশনের মাধ্যমে এসেছিলেন জাপানে। জি ভাইয়া। জি, হ্যাঁ। তো আপনার কাছে আমাদের স্পেশালি এম্বাসি রিকমেন্ডেশনের যে প্রসিডিউরটা নেক্সট ইয়ার, এটা আমরা জানতে পারবো ইনশাল্লাহ আপনার কাছ থেকে। তো আমরা লাইভ শুরু করার আগে আমরা পোস্টটা শেয়ার করেছিলাম, সেখানে বিভিন্ন প্রশ্ন এসেছিল। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর ভাইদের কাছ থেকে জানবো। অ্যাকচুয়ালি ওনারা ডিসকাশন করবেন, তার মাধ্যমে হয়তো প্রশ্নগুলোর উত্তর অনেকাংশে চলে আসবে। তো আমি প্রথমে ডক্টর রিফাত হাজারির ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে মিক্সড স্কলারশিপ টোটাল ইউনিভার্সিটি রিকমেন্ডেশনের এটার টাইম লাইন কখন থেকে শুরু হয় এবং এটার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা একটু সংক্ষেপে যদি আপনি বর্ণনা করতেন। থ্যাংক ইউ সো মাচ। সো আমার মনে হয় যে স্কলারশিপটা আমি যখন 2015-এ, সো আমি তখনকার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি। সো আই থিঙ্ক ওইটা আমার জন্য বেটার হবে আর কি। সো আমার যেটা মনে হয় যে এভরি ইয়ারের এপ্রিল টু অগাস্ট এই সময়টা আসলে আমি ইউনিভার্সিটি রিকমেন্ডেড ছিলাম ফ্রম দ্য ইউনিভার্সিটি। সো আমার কাছে যেটা মনে হয় যে এপ্রিল টু অগাস্ট এই সময়টা খুব ভালো একটা টাইম যে প্রফেসরকে নক দেওয়ার জন্য আর কি। ঠিক আছে। তো প্রফেসরকে নক দেওয়ার জন্য আমি ফার্স্টে যেটা বলবো, অবশ্যই ফার্স্টে হচ্ছে প্রফেসরের যে প্রোফাইলস গুলো থাকে লাইক ইন লিঙ্কডইন অথবা ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট। তো আমার মনে হয় যে ওইগুলোতে আগে গো থ্রু করাটা উচিত, অ্যান্ড স্পেশালি ফর মাস্টার্স অ্যান্ড পিএইচডি। ঠিক আছে। সো ওইখানে হচ্ছে রিসার্চ ফিল্ডটা আমার মিলতেছে কিনা। যদি ইনকেস দেখা যায় যে না, প্রফেসর যে ফিল্ডে কাজ করে অ্যান্ড ওই ফিল্ডে আমার ইন্টারেস্ট আছে, সো ইন দ্যাট কেস আমার মনে হয় যে নক করাটা তখন বেটার, অ্যান্ড স্কলারশিপের প্রবাবিলিটিটা হয়তো সেক্ষেত্রে বাড়বে। অ্যান্ড অলসো আমি আরেকটা জিনিস বলবো যে মেলের সাথে মেলটা খুব বড় না করে জাস্ট একটু মোটামুটি একটা ইয়ার মধ্যে থাকলে, ফর এক্সাম্পল 150 to 200 ওয়ার্ডস এর মধ্যে থাকলো, অ্যান্ড অবশ্যই একটা রিসার্চ সিবি অ্যাড করলে
যে আসলে তার কি কি এক্সপেরিয়েন্স আছে, দেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড, দেন তার যদি কোনো পাবলিকেশনস থাকে, তো আমার মনে হয় এগুলো অ্যাড করাটা উচিত আর কি। সো আফটার দ্যাট যদি ইন কেস প্রফেসর যদি তাকে ঠিক আছে মেলে যদি সবকিছু পছন্দ করে, আই থিঙ্ক তারপরে প্রফেসরই সবকিছু বলে দিবে আসলে বেসিক্যালি কি করতে হবে আর কি। সো তারপরে হয়তো আমার যতদূর মনে পড়ে, তো তারপরে প্রসিডিউরটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে প্রবাবলি অনেকগুলো অ্যাপ্লিকেশনস এন্ড ডকুমেন্টস পাঠাইতে হয়, এবং অনেক সময় হয়তো ল্যাব থেকে একটা স্ক্রিনিং হয়। ফর এক্সাম্পল কোনো শর্ট একটা ইন্টারভিউ যেখানে অনেকগুলো প্রফেসর থাকলেন বা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওনারা থাকলেন, ইন্টারন্যাশনাল সেন্টারের, সো ওনারা মিলে এটা স্ক্রিনিং করার পরে দেন হচ্ছে ফাইনালি এখান থেকে ইউনিভার্সিটিতে আরেকটা স্ক্রিনিং হবে, এবং এর মধ্যে অনেকগুলো ডকুমেন্টস জমা দিতে হবে। তো আমার যেটা মনে হয় যে ওগুলোতে কোনো হ্যাসেল হবে না। সো প্রফেসর যদি একবার মেলের রিপ্লাই করেন, দেন সবকিছু হচ্ছে কি কি করতে হবে স্টেপ টু স্টেপ প্রফেসরই গাইডলাইন দিয়ে দেন। রাইট রাইট রাইট। তো আমার মনে হয় ওইভাবে তখন ফাইনালি ইউনিভার্সিটি হচ্ছে নেক্সট ওদের যে মিনিস্ট্রি আছে সেখানে হয়তো রিকমেন্ড করে, দেন ফাইনালি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রবাবলি স্ক্রিনিংটা হয়, এন্ড এপ্রিল টু মে এর মধ্যে রেজাল্টটা পাবলিশ হয় আর কি। ঠিক আছে, সো এটা আমি 2015 এর কথা বললাম। আই থিংক আপনারা হয়তো আরো ভালো বলতে পারবেন যে আসলে এখন ক্রাইটেরিয়া গুলো কি কি। না, রিসেন্টলিও সেম। সেক্ষেত্রে হাসিব রেজা ভাইয়ের কাছে চলে যাচ্ছি, উনি এক্সট্রা কোনো ইনফরমেশন যদি অ্যাড করেন এর সাথে, যে আমাদের রিসার্চ যে প্রপোজাল বা ইমেইলিং করার সময় ভাই যেটা বললো, আর কি কি বিষয়ে স্পেসিফিকলি আমাদের ফোকাস করা উচিত। মানে গ্রুপে অনেক প্রশ্ন আসে যে প্রফেসরের ইমেল করব কিভাবে, কতটুকু হবে, কত পেজের সিভি হবে, এই ব্যাপারগুলো অনেক সময় কিন্তু জিজ্ঞাসা করে আমাদেরকে। এর ক্ষেত্রে আপনার গাইডলাইনটা আসলে কেমন? থ্যাংক ইউ। আসলে হাজারি ভাই মানে অলমোস্ট এভরিথিংই কভার করছে। আমি কয়েকটা জিনিস, ছোটখাটো জিনিস অ্যাড করি যেটা হয়তো খুব ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। একটা ফার্স্ট থিং হচ্ছে, যখন আমি প্রফেসর সার্চ করব তখন আসলে নিজের দিক থেকেও বোঝা উচিত যে আমার নিজের ইন্টারেস্টটা কি, আমার রিসার্চ ইন্টারেস্ট কি, এবং আমার রিসার্চ ইন্টারেস্ট কি আসলে আমার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা কিছুটা প্রফেশনাল কাজ সেগুলো আমাকে সাপোর্ট করে কিনা, সেখানে তেমন কোনো এভিডেন্স আছে কিনা যে আসলে আমার এইগুলো আমার পছন্দের জায়গা বা আমার পটেনশিয়ালিটিস। সো আমার কাছে মনে হয় একজন প্রফেসর একটা স্টুডেন্টের পটেনশিয়ালিটিটা বোঝার চেষ্টা করে, যে আসলে স্টুডেন্টরা যদি পিএইচডি তে আসে তাহলে সে আসলে পিএইচডিটা ক্যারি অন করতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট থিং, আমার কাছে এটা মনে হয়। সো এইসব ব্যাপারে নিজের অবস্থানটাকে আগে বুঝে ফেলা, যে আমি আসলে কোন দিকে যেতে চাই, কোন ধরনের কাজ করতে চাই, সেটা বুঝে ওরকম প্রফেসর, যেটা হাজারি ভাই বললেন যে ওরকম প্রফেসরকে নক করা, লিস্ট করে নেওয়া যেতে পারে কোন কোন প্রফেসরকে আমি নক করতে চাই, কখন নক করতে চাই, সময়টা ইম্পর্টেন্ট। আমরা কিছুদিন আগে আমাদের বিশ্বাসের গ্রুপে আমরা এখানে আলাপ করছিলাম যে প্রফেসরকে ঠিক কোন সময় নক দেওয়ার দরকার। সো সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, জাপান বাংলাদেশের চেয়ে 3 ঘন্টা আগে এগিয়ে আছে। সো ইউজুয়ালি সকালের দিকে, যে টাইমটা সকালে হয়তো প্রফেসর এসে ইমেলটা দেখতে পারে, এরকম একটা টাইমে ইমেলটা করা, অথবা লাঞ্চের টাইমেও দিকে কখনো কখনো হতে পারে। সো অ্যাটলিস্ট একটা খুব সুইটেবল টাইম বেছে নেওয়া, যাতে প্রফেসর ইমেলটা প্রথমে এসে দেখতে পারে, এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস আমি বলবো এসওপি নিয়ে। আসলে আমার ইন্টারেস্টটা কি, এটা যদি আমি ঠিক মতো লিখতে না পারি তাহলে একজন প্রফেসরকে কনভিন্স করা যাবে। একটা এসওপি আসলে কিন্তু খুব গড়পড়তা জিনিস না, এটা অন্য কোনো জায়গা থেকে কপি করা জিনিস না, এটা একটা নিজের জিনিস, যে আমি আসলে আমাকে কি দেখতে চাই, আমি কি করতে চাই, আমার এই হায়ার স্টাডিজটা সময়গুলোতে আমি কি করতে চাই, এবং এটা এই নলেজটা নিয়ে আমি আসলে সেইভাবে কিভাবে কাজে লাগাতে চাই। সো এইটা যদি আমরা একটা ইনপুট হিসেবে ধরি, তো তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা আমাদের প্রিপেয়ারনেস আছে কিনা একটা পিএইচডি তে যাওয়ার জন্য। সেটা আপনাকে প্রমাণ করবে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ল্যাঙ্গুয়েজ স্কিল এবং আদার প্রফেশনাল কাজ। ইনপুট হিসেবে যদি আমরা ধরে নিই যে পিএইচডিটা, সো আপনি পিএইচডি ইনপুট টাইমে আপনি কি কি করবেন সেটা এবং অ্যাক্টিভিটিস গুলো বলা, এন্ড দেন এটার ইম্প্যাক্ট আসলে কি, আপনি কোন কোন জায়গাতে আপনার পিএইচডি থেকে যে পড়ালেখাটা করলেন সেটা কোথায় কাজে লাগাবেন, এবং সেটা করার জন্য আপনার এনাফ সব ধরনের প্রস্তুতি আছে কিনা এবং এনথুজিয়াজম আছে কিনা, এইটা আপনার ইউসুপিতে একটা নিজের গল্প সুন্দর করে বলা। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিভি আসলে। সো অনেকেই প্রশ্ন করে থাকেন সিভি কিভাবে লিখবো, কত পেজ হওয়ার কথা। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, অনেকেরই হয়তো অনেক বেশি কাজের অভিজ্ঞতা থাকে, অনেকেরই কম থাকে। তবে সিভি খুব ছোট করাও ঠিক না, আবার খুব বড় করাও ঠিক না। এটা আমার কাছে মনে হয়েছে অনেকগুলো প্রফেসরের সাথে কথা বলে, 2 থেকে 3 পেজের একটা সিভি হলে খুব ভালো। এবং সিভির ক্ষেত্রে আমি ইনফরমেশনের অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। আমার প্রথমে এডুকেশন, পাবলিকেশন, বিকজ আমি এটা একটা চাকরির জন্য করছি না, আমরা এটা করছি পড়ালেখা পিএইচডির জন্য। সো এক্ষেত্রে
ইনফরমেশন অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। হয়তো আমরা এই ক্ষেত্রে আরো বড় কোনো আলোচনা করতে পারি বা একটা গাইডলাইন লিখতে পারি সিভির ক্ষেত্রে। এরপরে হচ্ছে ইমেল এটিকেট। আমাদের খুব বড় একটা প্রবলেম হয়ে যায়, আমরা যখন প্রফেসরকে ইমেল করি আমরা প্রপার এটিকেটটা জানি না। সো এই ইমেল এটিকেটটা কি একজন জাপানিজ প্রফেসরের জন্য এটা আসলে আমাদের স্টুডেন্টদের অনেকগুলো ওয়েবসাইট একটু নিজে থেকেই পড়ালেখা করা উচিত যারা ফিউচার অ্যাপ্লিক্যান্ট। আর তবে আমি ছোট একটা কথা বলতে চাই, খুব স্ট্রেট ফরওয়ার্ড হওয়া খুব ভালো। ইমেল বডিতে আমার যতটুকু ইনফরমেশন একটা প্রফেসর জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে পড়তে পারবে এরকম কন্টেন্ট দেওয়া ভালো, খুব বেশি কোনো কথা না লিখে। সো আমার মনে হয় এটা একটা বড় জিনিস। এবং হাজারি ভাই বললেন যে আমার মনে হয় যে জুলাই থেকে অক্টোবরের মধ্যে যে টাইমটা আছে এই সময়গুলোতে প্রফেসরকে নক দেয় এবং ইমেল করে। জি, মানে আমরা সো এখন আমার মনে হয় পিক টাইমে পরবর্তীতে আছি। আরো কোনো আমরা অ্যাকচুয়ালি পিক টাইমে আছি এখন। তো কানিজ ফাতেমাপুর কাছে জানতে চাইবো, অনেকে আসলে এনভায়রনমেন্টাল সায়েন্স বা লাইফ সায়েন্সের অপরচুনিটি সম্পর্কে জানতে চাই যে জাপানে আসলে এনভায়রনমেন্টাল সায়েন্সের কেমন সুযোগ। তো আরেকটার সাথে সাথে প্রশ্ন থাকবে আপনার কাছে যে ইউনিভার্সিটি সার্চের ক্ষেত্রে আমরা কি বিষয় মাথায় রাখবো বা প্রফেসর সিলেকশনের ক্ষেত্রে আমরা কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিব বলে আপনার মনে হয়? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। প্রথম যে টপিকটা যে এনভায়রনমেন্টাল সায়েন্স বা বায়োলজি রিলেটেড সায়েন্স বিষয়ে কতখানি অপরচুনিটি আছে, আমার দেখা মতে মোস্ট অফ দা ওয়েল র্যাঙ্কড ইউনিভার্সিটি গুলোতে এই রিলেটেড ফ্যাকাল্টি গ্রাজুয়েট স্কুল আছে এবং সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যাও কম না। যেমন আমার গ্রাজুয়েট স্কুলে 50% স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপ নিয়ে আসছে। আর নাম্বার 2, ইউনিভার্সিটি সিলেক্ট করার ব্যাপারে একটা স্টুডেন্ট প্রথমেই খেয়াল করতে পারে র্যাঙ্কিং, ইউনিভার্সিটি র্যাঙ্কিং, জাপানের মধ্যে ইউনিভার্সিটিটা কত নম্বর র্যাঙ্কিং এ আছে। সেটা ছাড়াও ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেই সাবজেক্টটাতে পড়তে চাচ্ছি সেই রিলেটেড সাবজেক্টটা সেখানে আছে কিনা, কতখানি রিলেভেন্ট আমার পুরোনো ব্যাকগ্রাউন্ডের সাথে কতখানি মেলে, সেটা ইম্পর্টেন্ট। আর এর ব্যাপারে আমি বলতে চাই খুব ভালো হবে যদি আপনি আপনার নিজের ইউনিভার্সিটির সিনিয়রদের সাথে কথা বলতে পারেন, যেটা আমার বেলায় হয়েছে যে আমার সিনিয়র টিচার এবং আমার সিনিয়র ভাইরা পিএইচডি করেছেন এই জাপান থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। তো তাদের কাছ থেকে আমি ইনফরমেশন পেয়েছিলাম কোথায় কোথায় আমার সাবজেক্ট রিলেটেড ফ্যাকাল্টি গুলো আছে, কোথায় তারা কি নিয়ে কাজ করছে, তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ রেখে সেসব ইনফরমেশন গুলো পেয়েছি। এজন্য আমার জন্য কোর্স সিলেক্ট করা, ইউনিভার্সিটি সিলেক্ট করা অনেক ইজি হয়ে গেছে। তো আমি রিকমেন্ড করব এই জিনিসটার উপর একটু লক্ষ্য রাখতে যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে এটাও কোনো প্রবলেম না। জাপানিজ ইউনিভার্সিটি গুলোর ওয়েবসাইট অনেক সমৃদ্ধ, আপনি ইচ্ছা করলেই আপনার পছন্দের সাবজেক্টের রিলেটেড ফ্যাকাল্টি, কোর্স সবকিছু ইনফরমেশন পেতে পারেন। এবং সেখানে প্রফেসরদের প্রোফাইলও যথেষ্ট সমৃদ্ধ। সেখানে তাদের রিসার্চ টপিক এবং তাদের অনগোয়িং প্রজেক্ট, তাদের রিসেন্ট পাবলিকেশন সবকিছুই আছে। তাই সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা চুজ করতে পারি কোন ল্যাবটা আমার রিসার্চের বেটার হবে, কোনটার ব্যাপারে আমি ইন্টারেস্টেড। আর প্রফেসরদের কাছে ইমেল করার বিষয়ে আমি বলবো ভাইয়া যে ইমেলটা শর্ট হওয়ার প্রয়োজন, কিন্তু তিনি যেন জাস্ট মনে না করেন যে আপনি এই ফ্যাকাল্টির সব প্রফেসরদের কাছে ইমেল করছেন, এমন না যে সবার কাছে ইমেল করছেন। তিনি যেন বুঝতে পারেন যে তার প্রোফাইলটা আপনি পড়েছেন, তার রিসার্চ টপিকটা কি, আপনি যে তার রিসার্চ টপিকের কোন পার্টটার ব্যাপারে ইন্টারেস্টেড সেটা 1 সেন্টেন্স 2 সেন্টেন্সের মধ্যে উল্লেখ করে দিলে আমার মনে হয় খুব ভালো হয়। আর যদি সম্ভব হয় আমি রিকমেন্ড করব শুধু সিভি না, সিভির সাথে আপনি আপনার থিসিসের অ্যাবস্ট্রাক্ট কিংবা আপনার যদি কোনো পাবলিশ পেপার থাকে সেটার অ্যাবস্ট্রাক্ট যদি অ্যাড করে দিতে পারেন তাহলে আপনার ক্যাপাবিলিটি সম্পর্কে তাদের একটা ধারণা চলে আসবে। আচ্ছা, জি, থ্যাংক ইউ। এখন তাহিয়ার কাছে চলে যাব। ইউনিভার্সিটি সিলেকশন সম্পর্কে আমরা তো বেশ অনেক কিছু জানলাম। তো এমবাসি রিকমেন্ডেশনের ভিতরে আসলে তুমি একটু সংক্ষেপে আমাদেরকে, আপনি সংক্ষেপে একটু বলতে পারেন যে এমবাসির মাধ্যমে কিভাবে, কখন শুরু হয়, কিভাবে আসতে পারে, এটা জাস্ট শর্ট একটা ডিসক্রিপশন দিলে অনেকের প্রশ্নের হয়তো উত্তর চলে আসবে এর ভিতরে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া।
তো এম্বাসি রিকমেন্ডেড যেটা মিক্স স্কলারশিপ সেটা সম্ভবত না আসলে, সেটা আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং রিসার্চ স্টুডেন্টের জন্য একসাথে, রিসার্চ স্টুডেন্ট এবং পিএইচডির জন্য একসাথেই শুরু হয় আর কি। তো অ্যাপ্লিকেশনটা আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে প্রথমত আমরা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনে অ্যাপ্লাই করি। মিনিস্ট্রি অফ এডুকেশন ফার্স্ট সিলেকশনটা দেয় বিভিন্ন, যেমন আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে হয়তোবা সার্কুলারটা মেবি এমবাসির ওয়েবসাইটে এপ্রিল মাসে সম্ভবত ওপেন করে এপ্রিল অথবা ফেব্রুয়ারিতে। হ্যাঁ, এমবাসির ওয়েবসাইটে করে, বাট সিলেকশনটা ফার্স্ট যেটা প্রাইমারি সিলেকশন ওইটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে আমরা অ্যাপ্লাই করেছিলাম আর কি। মিনিস্ট্রি অফ এডুকেশনের হোম পেজেও আর কি দেখা যায় সেটা। তারপরে সেখান থেকে যখন প্রিলিমিনারি সিলেকশন হয়, তারপরে নেক্সট স্টেপটা হচ্ছে এমবাসিতে আমরা প্রথম পরীক্ষা দেই আর কি, রিটেন পরীক্ষা দেই। রিটেন পরীক্ষাতে আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে সাবজেক্ট থাকে মোটামুটি 5টা, জাপানিজ ইনক্লুডেড থাকে, বাট অনেকেই জিজ্ঞেস করে যে জাপানিজটা এখানে কতটুকু ইফেক্ট করে। জাপানিজ খুব একটা ইফেক্ট করে না আর কি। তারপরে যেটা হয় রিটেন এক্সামের পর, আচ্ছা, আর অন্যান্য আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে 5টা থাকলেও অন্যান্যদের ক্ষেত্রে হচ্ছে পরীক্ষা শুধু 2টাই হয়, ইংলিশ আর হচ্ছে জাপানিজ। এরপরে হচ্ছে যখন এই রিটেন পরীক্ষা সিলেকশন হয় তখন আর কি আমাদেরকে ভাইবাতে ডাকে। রিটেন পরীক্ষাটা মোটামুটি জুলাইয়ের এন্ড অফ জুলাই হয়, আর তারপর ভাইবাটা আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই ভাইবা হয়। ভাইবা হওয়ার পর আমরা অপেক্ষা করি। আমি রেজাল্ট পেয়েছিলাম জানুয়ারিতে, ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে আর কি রেজাল্ট আসে। তো এটা হচ্ছে টাইমিংসটা। আচ্ছা, থ্যাংক ইউ। এমনি পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসে এই ব্যাপারে কোনো আইডিয়া আছে কিনা, বা যে এক্সামগুলো নেয় কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত সেক্ষেত্রে? হ্যালো। জি, আমি একটু বলি। আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে, সরি ভাই, আমার মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল। আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে হচ্ছে ক্যাটাগরি অনুসারে, আচ্ছা, আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে আমরা তিনটা ফিল্ড চুজ করতে পারি। তিনটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স এ, ন্যাচারাল সায়েন্স বি আর ন্যাচারাল সায়েন্স সি। ন্যাচারাল সায়েন্স এ হচ্ছে অনেকটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট, যেখানে আমাদেরকে ম্যাথ, ইংলিশ, তারপর হচ্ছে কেমিস্ট্রির পাশাপাশি, জাপানিজের পাশাপাশি ফিজিক্স পড়ি। যে আইআর মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্ট সুযোগ কেমন, এটা একটা প্রশ্ন আছে, যে আইআর এর ক্ষেত্রে কেমন অপরচুনিটি আছে? আচ্ছা, আমি তাহলে বলি। তো এখানে আপনার ন্যাচারাল সায়েন্স এ যেটা বললাম ওখানে ফিজিক্স পরীক্ষা দিতে হয়। ন্যাচারাল সায়েন্স বি হচ্ছে অনেকটা বায়োলজি রিলেটেড, ওখানে আমাদেরকে দিতে হয় হচ্ছে ফিজিক্সের বদলে বায়োলজি পরীক্ষা দিতে হয়। আরেকটা সি থাকে, ওটা মেডিসিন এবং ডেন্টিস্ট্রির জন্য। তো আমরা এখান থেকে 3টা সাবজেক্ট চয়েস করতে পারি আর কি, যে কোনো একটা ফিল্ডে 3টা। আরেকটা থাকে যেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স এন্ড ইকোনমিক্স, সেখানে ম্যাথ দিতে হয় আপনার, তারপর হচ্ছে ইংলিশ দিতে হয় আর জাপানিজ দিতে হয়, আর কোনো সাবজেক্ট দিতে হয় না। তো আমার মনে হয় আইআরটা ওই ইন্টারন্যাশনাল রিলেশনশিপটা হচ্ছে সোশ্যাল সায়েন্স এন্ড ইকোনমিক্স ফিল্ডের মধ্যে পড়বে। তো তারপরে আর কি, আর অন্যান্যদের ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশ আর জাপানিজ পরীক্ষাটা দিতে হয়। প্রশ্ন খুবই অল্প সংখ্যক প্রশ্ন থাকে, যেটাতে মার্কস কিনা অনেক বেশি থাকে। ইংলিশটা তারা সিলেকশনের সময় ইংলিশটাকে অনেক প্রায়োরিটি দেয়, যেহেতু তাদেরকে যে ফার্স্টে তারা জাপানিজ জানে না, কমিউনিকেট করতে হবে ইংলিশটাকে তারা প্রায়োরিটি দেয়। যদি কেউ জাপানিজ জানে, জাপানিজ না জানলে কোনো সমস্যা না। আমি 300 মার্কের পরীক্ষা দিছি, আমি একটুও জাপানিজ জানতাম না। তো যদি কেউ সোশ্যাল সায়েন্স অথবা ইকোনমিক্স এর দিকে যেতে চায়, তবে তার জন্য জাপানিজ একটা ফ্যাক্ট। তার কারণ ওখানে যারা মোটামুটি হিউম্যানিটিস নিয়ে যায় তারা প্রত্যেকেই জাপানিজ জেনে যায়। তো তাদের ক্ষেত্রে জাপানিজটা ফ্যাক্ট আর কি। আর এই তো, আর হচ্ছে ম্যাথ প্রশ্নটা আমাদের দেশের আমরা যেরকম ম্যাথ করি সেটার তুলনায় একটু কঠিন হয়, কারণ আমরা অভ্যস্ত ক্যালকুলেটরে ম্যাথ করে। জাপানিজরা ইউনিভার্সিটিতেও ক্যালকুলেটরে ম্যাথ করতে আমি দেখি নাই, আমি এখন করতেছি আন্ডার গ্রাজুয়েটে। সো এটা একটা মানে হাতেই করা যাবে ম্যাথগুলো, বাট আমরা ওই হাতে করা ম্যাথগুলো অনেকটা ক্যালকুলেটরে করে অভ্যস্ত বলে একটু সমস্যা হয়। এই তো, ওকে, থ্যাংক ইউ। আমরা বই থেকেই পাবো আর কি, আন্ডার গ্রাজুয়েটের বই থেকে। ওকে, এখন একটু কমন প্রশ্ন সবার কাছেই, যে জাপানে আসার জন্য
নেক্সট স্কলারশিপ পাওয়ার জন্য বেসিক্যালি সিজিপিএ এবং রিসার্চ এই দুইটার ক্ষেত্রে ইউনিভার্সিটি রিকমেন্ডেশনের ক্ষেত্রে কোনটাতে মানে জোর দেওয়া বেশি বলে মনে করেন, যে হাই সিজিপিএ অর মোর পাবলিকেশনস? তো অ্যাকচুয়ালি ফ্যাক্টরটা কোনটা কাজ করে বলে আপনারা মনে করেন, বা আপনাদের এক্সপিরিয়েন্স কি বলে? ওপেন কোশ্চেন, সবাই অ্যান্সার দিতে পারেন। রিফাত হাজারি ভাইয়ের কাছে প্রথমে যাব। থ্যাংক ইউ তুর্য ভাই। সো কোশ্চেনটা অনেক কমপ্লেক্স আর কি। হ্যাঁ, তো সিজিপিএ ভার্সেস পাবলিকেশনস। সো এটাতে আমি যেটা বলবো যে নেক্সট ইয়ার আমার ইউনিভার্সিটিতে ওদের একটা ক্রাইটেরিয়া আছে যে ইউর সিজিপিএ শুড বি অ্যাটলিস্ট 3.5 অন অর অ্যাবভ। ঠিক আছে, 3.5 হচ্ছে ওদের একটা স্ট্যান্ডার্ড। এন্ড এটা কিন্তু লাস্ট 2 ইয়ার্স আর কি। এমন যদি হয় যে কারো সিজিপিএ ফর এক্সাম্পল 3.4 অথবা 3.25, বাট তার লাস্ট 2 ইয়ার্সে হচ্ছে মোর দেন 3.5, সো ওটা কিন্তু অ্যাকসেপ্টেবল। এন্ড কোনো ক্ষেত্রে যদি সিজিপিএ তার কমও হয়, তো দেখা যায় যে ওর কিছু রিসার্চ পাবলিকেশনস আছে বা কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে কিন্তু এটা বুস্ট আপ করে। ঠিক আছে, সেক্ষেত্রে এটা বুস্ট আপ করে। বাট আমি যেটা বলবো যে 3.5 অ্যান্ড অ্যাবাভ এন্ড প্লাস হচ্ছে একটা দুইটা পাবলিকেশনস ফর মাস্টার্স এন্ড ফর পিএইচডি, আমার মনে হয় সেক্ষেত্রে আপনার ক্যাপাবিলিটিটা অবভিয়াসলি বাড়বে আর কি। থ্যাংক ইউ। আসিফ রেজা ভাই। আচ্ছা, অবভিয়াসলি প্রবাবলি আমি আবার রিপিটই করব কথাগুলো, বাট আরেকটু ভেঙে বলি, যেটা হচ্ছে ইটস ডেফিনেটলি কমন কোয়েশ্চেন যে সিজিপিএ বেটার অর দ্য পাবলিকেশন। আমার মনে হয় যে দুইটা দিকেই যদি মোটামুটি একটা অ্যাচিভমেন্ট থাকে, এটা খুব হেল্পফুল হয়। লাইক সিজিপিএ 3.5 ডেফিনেটলি যত ভালো হবে, ডেফিনেটলি সেটা তো তত বেশি বুস্ট আপ করবে, পসিবিলিটিটাকে বাড়িয়ে দিবে। তবে আমার কাছে মনে হয়, ইফ ইউ আস্ক মি, আমার কাছে মনে হয় যে সিজিপিএ এর চেয়ে ইটস ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কারো প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে কিনা কাজে, এবং প্রফেশনাল কাজের এক্সপিরিয়েন্সের আবার কিছু এভিডেন্স থাকতে হবে। সো কেউ যদি পিএইচডি তে আসতে চায়, এভিডেন্স হচ্ছে পাবলিকেশন অথবা কিছু টক দিয়েছে কিনা ন্যাশনাল ইন্টারন্যাশনালে। এবং আমি যদি একটু পার্টিকুলারলি হিউম্যানিটিস আর সোশ্যাল সায়েন্সেস এর কথা বলি, কোন স্টুডেন্ট যদি আসলে দেখাতে পারে যে তার কিছু পার্টিকুলার সফটওয়্যারে, যেরকম স্ট্যাটা, এটা একটা খুব ভালো স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, বা এই ধরনের সফটওয়্যারে তার প্রফিসিয়েন্সি আছে, এটা খুব ইম্পর্টেন্ট, তাকে হেল্প করে। এন্ড সেকেন্ড ওয়ান ইজ ল্যাঙ্গুয়েজ। কেউ যদি আসলে ইংলিশে খুব ভালো হয়, এটা একটা যে কোনো প্রফেসরের জন্য অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তার জন্য একটা ওয়েট ক্যারি করে। সো একটা হচ্ছে সিজিপিএ, অলমোস্ট একটা অ্যাভারেজ সিজিপিএ ইজ, আই থিঙ্ক ইট উড বি হেল্পফুল, বাট তার সাথে প্রফেশনাল কিছু এক্সপিরিয়েন্স যদি থাকে কাজ করার, কিছু পাবলিকেশন, এটা ব্যাপার না যে ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল হলে খুব ভালো, বাট বেয়ার অ্যাবাউট ইট যে কেউ পিটিটিডি জার্নালে যেন পাবলিশ করে, সেটা কোনো প্রফেসরের কাছে না। পিটিটিডি জার্নালে পাবলিশ করলে সেটা বরঞ্চ নেগেটিভ মার্কিং হিসেবে দেখা হয়। থার্ড ওয়ান হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যত ভালো পারা যায় স্পিক, অ্যাটলিস্ট ইংলিশে কথা বলার যে ব্যাপারটা, এটা যদি খুব স্মার্ট হয়, কারণ একটা সময় গিয়ে একটা ইন্টারভিউ দিতে হয় এখন প্রফেসর থেকে, অ্যাটলিস্ট আমার বেলায় সেটা হয়েছে। আমি কিন্তু ইংলিশে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই আমি পিএইচডি স্কলারশিপ পেয়েছি, মেক্স স্কলারশিপ পেয়েছি, বাট আই ওয়াজ রিকোয়ার্ড যে আমাকে আইএলটিএস এর রেজাল্ট দিতে হবে। বাট যখন আমি ইন্টারভিউটা দিই, প্রফেসর আমার কনভিন্স যে না, এর ইন্টারভিউ মানে আইএলটিএস ছাড়াই অ্যাডমিট করতে পারবে। সো এই ব্যাপারগুলো যদি কেউ প্রুফ করতে পারে, তাহলে খুব সম্ভব। সো ইউ হ্যাভ টু প্রুফ এভরিথিং, যে সবকিছু আছে কিনা। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। কানিস ফাতেমা আপুর কাছে জানবো যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, যেটা ভাই অলরেডি বলতেছিল, আইএলটিএস বা টোপেল বা জিআরই, তো এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য কি কোনো টেস্ট লাগে কিনা, লাইক যেমন জাপানিজ ল্যাঙ্গুয়েজ অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, এগুলো দেওয়া লাগে কিনা নেক্সট স্কলারশিপের জন্য? এটা ডিপেন্ড করে কোন যে কোর্সে আপনি জয়েন করতেছেন সেটার উপর। অনেকগুলো আছে যে জাপানিজ মিডিয়াম, সেটার জন্য দরকার অবশ্যই জাপানিজ, ওরা চায় সম্ভবত N2 চায় ওরা। আর যদি আপনার এটা ইংলিশ মিডিয়ামে হয়ে যায়, তাহলে দুটা জিনিস চাইতে পারে। এক হচ্ছে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের রেজাল্ট, আইএলটিএস বা অন্য কোনো কিছু। আর যদি সেটা না থাকে, কোনো সমস্যা নাই। যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার কোনো প্রফিসিয়েন্সি টেস্ট ছিল না সে সময়। তো আমার বেলায় যেটা করতে হয়েছে, আমার ইউনিভার্সিটি থেকে আমাকে একটা সার্টিফিকেট নিতে হয়েছে যে আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তো সেটা দিয়েই আমার কভার করে গেছে। তখনও আমার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন একটা রিলেটেড প্রশ্ন ছিল, ওনার উত্তর হয়তো উনি পেয়ে গিয়েছেন। আমাদের ফেসবুকে উনি একটা প্রশ্ন করেছিলেন যে আইএলটিএস না থাকলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে করা যাবে কিনা। তো হ্যাঁ, এটা পসিবল দর্শক। জি আপু।
তো এটা কোনো সমস্যা না। আর তবে তারা আপনার ভাইভা নিবে। আপনার এখানে আসার আগে একটা ভাইভা হয়, সেটাতে আপনি আপনার রিসার্চকে প্রেজেন্ট করবেন, তারা আপনার রিসার্চের উপর কোশ্চেন করবে এবং আরো ব্যক্তিগত বিষয়ে আপনার ক্যারিয়ার সম্পর্কে, ফিউচার প্ল্যান সম্পর্কে, সবকিছু সম্পর্কে জানতে চাইবে। সুতরাং সেই সময় উত্তর দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তখন যদি আপনি কিছুই তাদের কোশ্চেন বুঝতে না পারেন, সেটা একটা সমস্যা। তাই এ ব্যাপারে যদি একটু কেয়ারফুল হয় তাহলে খুব ভালো হয়। ফেসবুক থেকে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মুন্সি সোহাগ হোসেন, উনি প্রশ্নটা করেছেন যে আমরা যে এমএসসি করার পরে এমএসসি যে সার্টিফিকেটটা দিবে, এটা কি এমএসসি সার্টিফিকেট না এমএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটা দিবে, এটা উনি জানতে চেয়েছেন। তো ডাক্তার হাজারি ভাই যদি অ্যাড জি, করতেন। থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে আমাদের বাংলাদেশে আমরা আসলে নর্থ আমেরিকান ওদের স্টাইল গুলা ফলো করি, সো এই কারণে কনফিউজিং গুলা হয়। মানে আমাদের ডিগ্রি টাইটেল গুলা যেমন ইন কেস অফ থিসিস হইলে হয়তো মাস্টার অফ সায়েন্স, বা ইন কেস অফ দেখা গেল সে প্রজেক্ট করলো, তার ডিগ্রি টাইটেলটা হলো মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং বা কাইন্ড অফ। বাট জাপানে কিন্তু এরকম না। যেমন হচ্ছে আমি যেটা জানি যে ইনস্টিটিউট অফ টেকনোলজি যেগুলো হয়, সেগুলো ডিগ্রি টাইটেল কিন্তু মাস্ট বি, যেহেতু ওরা টেকনোলজি বেসড, তো ওদের ডিগ্রি টাইটেল গুলো কিন্তু মাস্ট বি ইঞ্জিনিয়ারিং হয়। ওইটার সাথে কিন্তু আমাদের কান্ট্রির এইটার কিন্তু কোনো ইকুইভ্যালেন্সি নাই, বাট কারণ ওদের সবাইকে কিন্তু মাস্ট বি থিসিস করতে হয়। ইভেন আপনি ইন্ডিয়াতেও জানেন, ওদের কিন্তু ব্যাচেলর অফ সায়েন্স না, ওদের কিন্তু বলে ডিগ্রি টাইটেল বিটেক, ব্যাচেলর অফ টেকনোলজি। সো ফ্যাক্টটা হচ্ছে ওইটাই যে ব্যাচেলর ডিগ্রি অর মাস্টার ডিগ্রি অর তার হচ্ছে এটা ডক্টরাল ডিগ্রি। তো এটার সাথে সাথে হচ্ছে যে তার সবকিছু তো স্পেসিফাই করাই থাকে ট্রান্সক্রিপ্টে, যে তার থিসিস ছিল নাকি প্রজেক্ট ছিল, বা কতগুলো ক্রেডিট সে শেষ করছে, বা কতগুলো কোর্স কমপ্লিট করছে। সো এটা আসলে জাপানে আমি কখনো এটা ডিফারেন্সটা দেখি না। ইভেন আমি কানাডিয়ান অনেক ইউনিভার্সিটিতে দেখি যে ওদের মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং একটা আছে কোর্স বেসিস, আরেকটা আছে হচ্ছে থিসিস বেসিস, যে মাস্টার অফ সায়েন্স তারা কন্টিনিউ করতেছে আর কি। বাট জাপানে আমার ইউনিভার্সিটিতে বা আমার জানা মতে যেটা আমি জানি, যে ওদের আসলে এরকম ডিফারেন্টটা হয় না আর কি। হ্যাঁ, বাট ইন কেস আমি অনেকেও এরকম শুনি যে ওদের যদি মাস্টার অফ সায়েন্স যদি বুঝে বলা হয় যে ঠিক আছে আপনার ডিগ্রি টাইটেলটা মাস্টার অফ সায়েন্স বা ডক্টর অফ ফিলোসফি হবে, তো সেক্ষেত্রে কিন্তু ওটা ওরা এলাও করে, কারণ ওদের জাপানিজ যে ট্রান্সক্রিপ্ট যে সার্টিফিকেটটা থাকে ওইটাই কিন্তু মেইন। তো ওইখানে সবকিছু ইস্যু থাকে আর কি। তা আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি কনসার্ন। যেমন আমার ডিগ্রি টাইটেল হচ্ছে ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এটা আসলে আমার মনে হয় যে ডক্টরালটাই মেইন, এন্ড ইঞ্জিনিয়ারিং দেখে হয়তো অনেকে মনে করে যে হ্যাঁ ঠিক আছে, হয়তো সে প্রজেক্ট করে আসছে বাংলাদেশের পার্সপেক্টিভে, বাট ব্যাপারটা হচ্ছে এরকম না। সো ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টই হচ্ছে যে ওদের ডিগ্রি টাইটেলটা হবে হচ্ছে আপনার ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং। এখন আমি যদি আগের একটু জিনিসটাতে একটু আসি, সো রিসার্চের ব্যাপারটা, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখি, বা অনেকেই আমাকে আস্ক করে যে হ্যাঁ আমার পাবলিকেশনস 8টা বা 10টা পাবলিকেশনস, বাট তারপর আমার ইমেলে কেন রিপ্লাই আসে না। তো এটার ক্ষেত্রে অনেকের আমি যেটা প্রবলেমটা দেখি, তো দেখা যায় যে আমি যদি আমার ফিল্ডের এক্সাম্পল দেই, তো দেখা গেল একটা ছেলের 4টা পাবলিকেশনস, তার 2টা আছে রোবোটিক্সে, একটা আছে কমিউনিকেশনসে, একটা আছে পাওয়ারে। তো এখন সে হচ্ছে মেল করছে যে ঠিক আছে আমি পাওয়ারে পড়তে ইন্টারেস্টেড। তো ওই প্রফেসর এখন যখন সিভিটা খুলে দেখবে, যে দেখে যে 4টা পাবলিকেশন 4টা ফিল্ডে, তো একটা মানুষের আসলে মাল্টিপল ফিল্ডে ইন্টারেস্টটা থাকা উচিত না, আমার যেটা মনে হয়। তো এটা আন্ডারগ্রেড শেষ করার পরে আমার মনে হয় ফিল্ডটা স্পেসিফাই করা উচিত যে ঠিক আছে আমি এই ফিল্ডে কাজ করব। তো আমার মনে হয় তখন ওইটা আরো বুস্ট আপ করবে স্কলারশিপ পাওয়ার জন্য আর কি। ঠিক আছে। এন্ড তুর্য ভাই এন্ড কানিজাপু যেটা বললো, হ্যাঁ ট্রু, যে আপনার হচ্ছে সিজিপিএ যত ভালো থাকবে অবভিয়াসলি ক্যাপাবিলিটি বাড়বে, বাট এটার সাথে সাথে এক্সপিরিয়েন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ পিএইচডির জন্য আপনার ম্যাটার করবে যে আপনি পিএইচডিতে যে আপনি রিসার্চ করবেন, সো কোর্স ওয়ার্কের এত বেশি আর তখন হেডেক থাকবে না। সো আপনার যদি দেখে যে ইফ ইউ হ্যাভ সাম গুড পাবলিকেশনস, যে আপনার প্রিডেটরি জার্নাল বাদে যে এলসিবিআর বা ফর এক্সাম্পল আমি যদি বলি যে স্কোপাস ইন্ডেক্স জার্নালগুলোতে যদি আপনার থাকে, তাহলে অবভিয়াসলি সেটা সিজিপিএ এর চেয়ে আপনার বেশি বুস্ট আপ করবে, তাই না? একজনের ধরেন সিজিপিএ হচ্ছে 3.7 আপ, বাট তার কোনো পাবলিকেশনস নাই, বাট একজনের দেখা গেল যে তার হয়তো 3.5 বা 4 এর মতো, এন্ড তার 4টা ভালো পাবলিকেশন আছে। হায়ার স্টাডিজ তো পুরোটাই রিসার্চ, তো আগে থেকে যা রিসার্চ আছে তাকেই তো বেসিক্যালি বেশি প্রিফার করবে সবাই। রাইট। তো আমরা একটু ফেসবুক থেকে লাইভ আমরা একটু অ্যাকনোলেজ করতে চাই, অনেকে আমাদের সাথে আছেন, অনেকেই কমেন্ট করতেছেন। আমি কিছু কমেন্ট, যেমন এমডি সানজিদ ইসলাম নির্জর রিপাত স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছেন। ওয়াসিম কুমার পাল বলেছেন রিপাত স্যার থ্যাংক ইউ। এছাড়াও অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, বিভিন্ন প্রশ্ন করছেন আমাদের লাইভে। আমরা সবাইকে ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে থাকার জন্য। আর আপনারা অলরেডি জানেন আমাদের প্রোগ্রামটি হচ্ছে বিসাজের পক্ষ থেকে, বাংলাদেশ স্টুডেন্ট অ্যালুমনি অ্যাসোসিয়েশন ইন জাপান। আমরা মূলত একটা রেজিস্টার অর্গানাইজেশন হতে চলেছি জাপানে, যেখানে যারা জাপানে এসেছেন বা বর্তমানে আছেন
যারা জাপানের বিভিন্ন ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিলেন তাদেরকে নিয়ে একটা অর্গানাইজেশন, যারা জাপানের বর্তমান যারা কারেন্টলি বসবাস করছেন প্লাস ভবিষ্যতে যারা বাংলাদেশ থেকে জাপানে আসবেন তাদের ওয়েলফেয়ারের কাজে আমরা খুব দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের স্ক্রিনে চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আপনারা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন দেন আরও ইনফরমেশন আমাদের সম্পর্কে পাবেন। ওকে, আমরা আরও কিছু প্রশ্ন আছে। তৌসিফ ইসলাম সাহেব জানতে চেয়েছিল যে বিজনেস স্টাডিজের জন্য জাপানে মেক্সট স্কলারশিপ পাওয়ার সুযোগ কেমন, এই বিষয়ে যদি আপনারা কেউ অ্যাড করতে পারেন। হাসিব ভাই যদি কিছু অ্যাড করেন। ওকে, যদিও আসলে অনেক না, বাট অনেকে বলে যে, আমি বলি যেটা যে হিউম্যানিটিজ এবং বিজনেস বা ইকোনমিক্স এটা একটা স্কুলের আন্ডারে অনেক জায়গাতেই দেখা যায়। ইনফ্যাক্ট আমাদের ইউনিভার্সিটিতে দেখলাম একটা ওরা রিঅর্গানাইজেশন করছে, যেখানে আগে বিজনেস সায়েন্সটা আগে আর একটা স্কুলে ছিল, সেটাকে এখন বিজনেস সায়েন্স, হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সে একসাথে নিয়ে আসা হচ্ছে। সো দ্য ইস্যু ইজ লাইক সব জায়গায় আসলে সুযোগ আছে, কিন্তু সুযোগগুলো আসলে করে নিতে হয়। জাপানের মতো জায়গাতেও বিজনেস পড়ানো হয়, জাপানে বিজনেস খুবই ইম্পর্টেন্ট, বিজনেস পার্সোনাল খুবই ইম্পর্টেন্ট, কারণ জাপান দ্যাট যে জাপান একটা ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি এবং তাদের প্রোডাক্ট সেল করতে হয়। সো আমি অনেক ইউনিভার্সিটি দেখছি যে বিজনেস গ্রাজুয়েট আছে। ইনফ্যাক্ট সুকুবাই ইউনিভার্সিটির বিজনেস স্কুলটা সেটা টোকিও, এবং তারা স্পেশালি এটার জন্য আলাদা ওয়েবসাইট এবং আলাদাভাবে এগুলোর জন্য তারা ইনফরমেশন প্রোভাইড করে থাকে, এবং আমি যতদূর দেখেছি সেগুলো মিক্স পাওয়ার অনেক সম্ভাবনা আছে। বাট আমার কাছে মনে হয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট এই মিক্সড স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, যেটা একটা স্টুডেন্টকে একটা সাকসেস এনে দিতে পারে, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক। নিজে অনেক বেশি পরিমাণ এই ব্যাপারগুলোকে নিয়ে সার্চ করা, খুব মানে রেডিমেড বা ডিফল্ট টাইপের কোনো টিপস খুব বেশি এখানে নাই। নিজের যতটুকু যেরকম জায়গা আছে, পছন্দের জায়গা আছে, সেই জায়গাগুলো নিয়ে যদি কেউ গ্রাউন্ড ওয়ার্কটা করতে পারে, তার আমার মনে হয় যে মেক্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর একটা ইম্পর্টেন্ট কথা জানা উচিত সবার, মেক্সটের জন্য এইজ একটা লিমিটেশন, মানে ব্যারিয়ার আছে। 35 এর পরে ইউজুয়ালি কেউ ইউনিভার্সিটি রিকমেন্ডেশনের জন্য মেক্স অ্যালাউ করে না। সো এর আগে যত তাড়াতাড়ি পারা যায় চেষ্টা করা। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এমডি জোবায়েদ হৃদয় জানতে চেয়েছিল যে হাউ টু অ্যাপ্রোচ প্রফেসর টু গেট মিক্সড স্কলারশিপ ফর মাস্টার্স। তো আমার মনে হয় অলরেডি আমরা এটা নিয়ে ডিসকাস করেছি যে কিভাবে তাদেরকে মেল করা যেতে পারে। এর বাইরেও যদি আপনারা কোনো টিপস এক্সট্রা দিতে চান, যে ফার্স্ট অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, আমার মনে হয় অলরেডি ডিসকাস করেছি আমরা প্রথম দিকে। কিছু অ্যাড করবে প্লিজ? আচ্ছা, থ্যাংক ইউ। সো এটা কানিস ফাতেমা আপু অ্যান্ড হাসিব রেজা ভাই দুজনেই খুব ডিটেলসে, এটা অনেক ডিটেলসে ছিল। সো আমি যদি ওনাদের দুজনকেই সামারি করি, সো ওনাদের সামারি যদি করি, যে হাসিব ভাইয়ের পয়েন্টগুলো ছিল যে সিবি শুড বি উইদিন 2 to 3 পেজ আর কি, ঠিক আছে। অ্যান্ড ফার্স্টের দিকে হয়তো একটা অবজেক্টিভ থাকলো অনেক সুন্দর করে, দেন হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড গুলো, তার সিজিপিএ, তার জিপিএ, অ্যান্ড তারপরে হচ্ছে পাবলিকেশনস। তো অনেকে যেটা করে যে ফার্স্ট পেজে হয়তো তার বাবার নাম, মায়ের নাম বা এই জিনিসগুলো অ্যাড করে আর কি। তো আমার মনে হয় না যে এগুলো খুব বেশি রেলেভেন্স আর কি। রেলেভেন্স হচ্ছে যে আপনার একাডেমিক সিভিতে আসলে দরকার নাই। রাইট। আর রিগার্ডিং ইমেল, আমি যেটা বলবো যে গুগলে অনেকগুলো ইমেলের ফরম্যাট পাওয়া যায়। সো এগুলা না করে নিজে নিজে একটা সুন্দর করে ফরম্যাট দাঁড় করিয়ে আমার মনে হয় সেটা অ্যাড করলে ভালো হবে। এন্ড কানিস ফাতেমা আপু এটা বললেন যে এটার সাথে সাথে যদি থিসিসের একটা অ্যাবস্ট্রাক্ট দেওয়া যায়, যে আমরা থিসিসের এই কাজগুলো করেছি, ফর এক্সাম্পল যদি আমি মাস্টার্সের জন্য যাই যে ব্যাচেলরে আমি কাজটা করেছি, তাহলে আমার মনে হয় যে ওইটা আরো অনেক বেশি তার বুস্ট আপ করবে আর কি ইমেলটাকে আর কি। আচ্ছা, তাহিয়া আপুর কাছে জানতে চাইবো যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখাটা আসলে কতটা টাফ মনে হয় আসার পরে, যেহেতু আপনাদের 1 বছর ল্যাঙ্গুয়েজ করা লাগে, সেক্ষেত্রে এটা আসলে কেমন টাফ বলে মনে হয় বা কতটা ইজি? ধন্যবাদ ভাইয়া। আমাদের যেটা আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ, সেটার একটা শর্তই হচ্ছে আমাদেরকে 1 বছর আর কি ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি স্কুলে থাকতে হবে। সেটা আপনি ল্যাঙ্গুয়েজ একদম 0 হন, অথবা ল্যাঙ্গুয়েজে আপনার জেএলপিটি লেভেল 1 থাকুক, N1 থাকুক, তারপরেও আর কি। তো ওখানে যাওয়ার পর যেটা হয়েছিল, আমাদেরকে ফার্স্টে একটা পরীক্ষা নিয়েছিল।
আমাদের সব আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জাপানিজ আর কি ল্যাঙ্গুয়েজের লেভেলটা পরীক্ষা করার জন্য। তারপরে আমাদেরকে মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত 10টা সেকশনে তারা ভাগ করে দিয়েছিল। আমি যার মধ্যে সবচেয়ে নিচে ছিলাম, কারণ আমি তখন হিরাকানা কাতাকানা যেটা জাপানিজ অক্ষরগুলো সেটাও আমি জানতাম না। কিন্তু এমনও অনেক স্টুডেন্ট ছিল যারা হচ্ছে N1 লেভেলের, তাদেরকে তো যে যেখান থেকে তাকে সেখান থেকে আর কি ওরা ওই প্রিপারেটরি স্কুলে অ্যাপ্রোচ করে। তো আমাদের ক্ষেত্রে ওরা আমাদেরকে ফার্স্টে লেটার শিখাইছিল, তারপরে ওদের সিলেবাস অনুসারে মোটামুটি 1 বছর, আমি যেটা সবার কাছে সবাই বলে এটাকে একটা রোলার কোস্টার রাইড বলে, 1 বছরে একদম সব শিখাই দিয়ে তারপরে পরবর্তী বছর ইউনিভার্সিটিতে একদম জাপানিজ স্টুডেন্টদের সাথে পড়াশোনা করতে হবে। আচ্ছা, তো এটা একটু টাফ ছিল, বাট মেইন কথা হচ্ছে আমাদের পরিবেশটাই এমন ওরা দাঁড় করায় দেয় যে আমরা ওই মানুষগুলোর মধ্যেই আছি, ওখানেই জাপানিজ বলছি। টিচারদের সাথে আমাদের অনেক সময় কাটতো, আমরা সকালে 8:30টার দিকে ক্লাসে যেতাম, ফিরতে ফিরতে আমাদের 4টা বেজে যেত। দেখা যেত জাপানিজ পরিবেশটাতেই থাকতাম, ডর্মে থাকতাম তখন, আমরা ডর্মও পেতাম আর কি। তো ওই ডর্মেও সবাই জাপানিজে কথা বলে, স্টুডেন্টরাও থাকতো যারা জাপানিজ শিখতেছে। সো ওই পরিবেশটা আর কি শেখার জন্য খুব হেল্পফুল ছিল, যার জন্য আমরা হয়তো করে আসতে পেরেছি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। মোটামুটি সবাই একটা ধারণা পেয়ে গিয়েছে আমার মনে হয় যে এটা কতটা। আরেকটা জিনিস ভাইয়া, আমার কাছে এমনিতে অনেক প্রশ্ন আসে যে হচ্ছে আন্ডার গ্রেডের ক্ষেত্রে আইএলটিএস বা টোফেলটা ইম্পর্টেন্ট কিনা। আন্ডার গ্রেডের ক্ষেত্রে আইএলটিএস বা টোফেল লাগে না। তবে আমি করেছিলাম পার্সোনালি, আইএলটিএস করেছিলাম এই জন্য যে আমি প্রিলিমিনারি সিলেকশনের সময় আমার কাছে মনে হয়েছিল যে মোস্ট অফ দ্য স্টুডেন্টই এখন এইচএসসি তে দেখা যায় জিপিএ 5 থাকে অথবা নাম্বার বেশ ভালো থাকে। তো প্রিলিমিনারি সিলেকশনের ক্ষেত্রে আমার নিজের একটা আলাদা কি ক্রাইটেরিয়া থাকতে পারে এটা ভেবে আর কি আমি আইএলটিএসটা করেছিলাম। তবে ইট ইজ নট ম্যান্ডেটরি। আর আমরা যে ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি স্কুলে পড়াশোনা করি এরপরে আমাদের জেএলপিটিটাও লাগে না। এই প্রিপারেটরি সার্টিফিকেটটাই আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য পরবর্তীতে যেটা ওটাতে হেল্প করে, জেএলপিটি সার্টিফিকেটটা লাগে না আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা কমন প্রশ্ন থাকে যে আমরা মিক্সড স্কলারশিপ নিয়ে আসার পরেও এখানে জব করা যাবে কিনা, বা গেলেও সেটা কত সময় করা যাবে। তো এই বিষয়ে তো মোটামুটি আমরা সবাই জানি, তারপরেও আপনারা একটু যদি অ্যাড করতেন কিছু। হাজারি ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো নেক্সটের জব করার ব্যাপারে, সো এটা আসলে আমার মনে হয় ইউনিভার্সিটি থেকে কোনো এটার প্রবলেম নাই, বাট জাপান গভর্নমেন্ট থেকে প্রবাবলি ওদের একটা পলিসি আছে যে আপনি কত আওয়ার এটা করতে পারবেন, বাট এটা সাজেস্টেড না। কারণ আমার যেটা মনে হয় যে নেক্সট স্কলারশিপে যে অ্যামাউন্টটা দেয় আই থিঙ্ক ওটা সাফিসিয়েন্ট, ফ্যামিলি নিয়ে থাকার জন্য সাফিসিয়েন্ট, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আরেকটা ব্যাপার যে আপনি আসলে এত বিজি থাকবেন যে আপনি রিসার্চ করতেছেন সারাদিন, এটা ওটা পড়াশোনা করতেছেন, তো এত বেশি বিজি থাকবেন যে দেখবেন যে হয়তো আপনার জব করাটার ওই ইয়াটাও থাকবে না আর কি। কারণ সারাদিন আপনার ল্যাবে স্পেন্ড করতেছেন, অথবা দেখা যাবে অনেক সময় আপনার যখন ডিসার্টেশন লিখতে হবে বা হচ্ছে কোনো পাবলিকেশন বা কোনো একটা কনফারেন্স আপনি যখন রেডি করবেন তখন দেখা যাবে সারা রাতে আপনি কাজ করতে হচ্ছে আর কি। তো ওইগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে কাজ করাটা তখন নিজের জন্য ডিফিকাল্ট। বাট এমনি কোনো বাধা নাই, বাট এটার জন্য ইউনিভার্সিটিতে মাস্ট বি নোটিফাই করতে হয়, এন্ড এটা প্রফেসরকে নোটিফাই করতে হয়। এন্ড অবভিয়াসলি প্রফেসরের একটা এগ্রির ব্যাপার আছে, যেমন আমি যদি একটা স্টুডেন্টকে নেই এবং আমি যদি তাকে হেলদি স্কলারশিপ দেই এন্ড তারপরে যদি সে বলে যে তার জব করতে হবে, ওকে ফাইন, তারপর তার ফার্স্ট আমি তার দেখবো যে তার ক্যাপাবিলিটিটা কি। কারণ তাকে তো অবভিয়াসলি 9 to 5 তাকে ইউনিভার্সিটি থাকতে হবে, এন্ড উইকেন্ড 2 দিন থাকে। এন্ড আমার মনে হয় যে প্রত্যেকটা মাস্টার্স এন্ড পিএইচডি স্টুডেন্টরাই অনেক বেশি হচ্ছে টায়ার্ড থাকে, সো 2টা দিন একটু ই পেলে তাদের জন্য ভালো। জব করতে কোনো প্রবলেম নাই আর কি, আমি যতদূর জানি। আচ্ছা, এন্ড এটার জন্য একটা ওদের হচ্ছে আপনার এমবাসি থেকে পারমিশন, রাইট, এটা পারমিশন। জি জি, আমরা একটু জাপানের লাইফ সম্পর্কে জানতে চাই, যেহেতু আমরা আছি বা আপনি অলরেডি 3 বছর ছিলেন, দেন বাংলাদেশে আছেন বর্তমানে। তো লাইফ সম্পর্কে একটু যদি এক্সপিরিয়েন্স শেয়ার করেন যে জাপানের লাইফ একজন পিএইচডি স্টুডেন্ট বা মাস্টার্স স্টুডেন্টের মানে কেমন লাইফ লিড করে বা কেমন লাইফ হতে পারে। আচ্ছা, সো আমার এক্সপিরিয়েন্স অনেস্টলি আমি বলি, এক্সপিরিয়েন্স হচ্ছে এখন এটা আসলে বলার কিছু নাই, সো আপনারা সবাই জানেন। সো জাপানের লাইফ ইট ওয়াজ ওয়ান্ডারফুল, এটা অনেস্টলি এটা সত্যি কথা। এন্ড যদিও হচ্ছে ওরা ইংলিশ খুব কম ইউজ করে, এন্ড অনেস্টলি আমি দেখা যায় যে খুব বেসিক
জাপানিজ ছাড়া আমি একদমই পারি না আর কি। সো বাট আরিগাতো এখন কিন্তু গোজাইমাসু গুগল ট্রান্সলেটর জাপানিজ এসে আমাদের এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেকটা রাইট সলভ রাইট করছে রাইট আমার কাছে মনে হয়, রাইট কারণ আমি রাইট কিছুই পারি না, বাট স্টিল আই রাইট ক্যান রাইট কমিউনিকেট। রাইট। সো ওই 3 বছরে দেখা যায় যে আমি কিন্তু ওই রিসার্চ নিয়ে এত বিজি ছিলাম, তো জাপানিজ আমি এতটুকুই পারি, বাট আমি কখনোই আমার লাইফ কখনোই মনে হয় না যে আমি ট্রাভেলে আছি, বিকজ সবাই অনেক ফ্রেন্ডলি, ল্যাবমেটসরা ছিল, তারা হেল্প করতো, এন্ড দেন হচ্ছে ব্যাংকের ব্যাপার স্যাপার, দেন আদার্স যেই সবগুলোতে ছিল আমি হেল্প পাইতাম আর কি। এন্ড আপনি যেটা বললেন যে গুগল ট্রান্সলেটর, আমার কাছে কখনো লাইফ ট্রাভেল মনে হয় না যে আমি 3 বছর ওখানে ছিলাম যে আমি এখানে জাপানিজ পারি নাই, সো এটা আমার কাছে কোনো ট্রাভেল মনে হয় নাই। আর ওরা খুবই ফ্রেন্ডলি, এন্ড সবাই আপনারা জানেন যে ওরা ওই ফার্স্টে 6 মাস হচ্ছে একজন টিউটর দিয়ে দেয় ল্যাব থেকেই। তো দেখা যায় যে ওই সবকিছু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে বাসার, রাইট, এন্ড ওদের ল্যাবমেটরাও অনেক হেল্পফুল। তো আমার খেয়াল আছে যে আমি যখন প্রথম বাসা পেলাম, তো ওরা সবাই এসে আমার বাসা ক্লিন করে দেন, আমাকে জিনিসপত্র দিয়ে, এন্ড দেন আমার রেফ্রিজারেটর ছিল না আমার মনে আছে, দেন ওরা ল্যাব থেকে এটা কালেক্ট করছে, কারণ আমাদের যেটা হয়তো যে ল্যাব থেকে কেউ চলে গেলে, এটা আই গেস সব ল্যাবেই, তো দেখা যেত যে যেগুলো জিনিসপত্রগুলো ওগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য রেখে যেত, যে কারো যদি লাগে কিন্তু যাতে নিতে পারে। তো লাইফস্টাইল নিয়ে আসলে মানে সবকিছুই ওরা সবকিছু মিলে খুব ওয়ান্ডারফুল আর কি। আমার এটা নিয়ে আসলে কোনো ডাউটই নাই যে আসলে ওদের লাইফস্টাইলটা কেমন ছিল ওখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপুর কাছে যাব, কানিজ ফাতেমা আপুর কাছে। তার আগে ফেসবুক থেকে একটা প্রশ্ন নিয়ে আসবো। সাফি ভাই জানতে চেয়েছেন যে হাসিব রেজা ভাই এবং কানিজ ফাতেমা আপুর কাছে, যারা জাপানে বর্তমানে আছে তাদের ক্ষেত্রে মেক্স স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি আসলে কেমন, যারা বর্তমানে আছেন জাপানে? তারা কি অলরেডি কোনো ইউনিভার্সিটিতে পড়ছেন, তাহলে সম্ভবত নেক্সটে অ্যাপ্লাই করাটা কঠিন। সম্ভবত যে রিজন গুলো দেওয়া আছে নেক্সট ওয়েবসাইটে, তার মধ্যে এটা একটা যে আপনি অলরেডি কোনো ইউনিভার্সিটিতে অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট হিসেবে থাকতে পারবে না, সম্ভবত অন্য কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে হবে। 2016 পর থেকে সম্ভবত, আমি শিওর না, এটা দেখতে হবে একটু নেক্সট ওয়েবসাইটে, সম্ভবত 2016 পর থেকে এখানে উপস্থিত থেকে নেক্সটে অ্যাপ্লাই করা যায় না। যেই যেই গুলোতে অ্যাপ্লাই করা যায় সেগুলো আসলে কন্টিনিউইং টাইপ। যেমন আমি নেক্সট স্টুডেন্ট, এখন মাস্টার্স কোর্সে আছি, আমি পিএইচডি কন্টিনিউ করতে চাই, সেইটাতে করা যায়। কিন্তু ইভেন হয়তো প্রফেসর ফান্ডিং কোনো পাইলে সেক্ষেত্রে হয়তো করা যেতে পারে, বাট ডিরেক্টলি তো মিক্সড। আরেকটা অপশন আছে, এখানে অনেক স্কলারশিপ আছে যেগুলো বিভিন্ন প্রাইভেট কোম্পানি, যেমন জাসো, যেমন মিৎসুবিশি, এগুলোর ফান্ডিং কিন্তু কম না, এগুলো অলমোস্ট নেক্সটের সমান। তো এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেগুলো ইউনিভার্সিটি রিকমেন্ডেড আছে, কিছু কিছু আছে আপনি ব্যক্তিগতভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো ইউনিভার্সিটি রিকমেন্ডেড গুলো খুব ভালো হয়, খুব ইজিলি পাওয়া যায় যদি আপনার পাবলিকেশন ভালো থাকে, আপনার স্কোর ভালো থাকে কোর্সে, তাহলে ইজিলি পাওয়া যায়। খুবই ইজি এই স্কলারশিপ গুলো পাওয়া, যদি আপনার পাবলিকেশন এবং রেজাল্ট ভালো থাকে কোর্সগুলোতে। এবং এগুলোর স্কলারশিপ অলমোস্ট নেক্সটের সমান কিছু কিছু। আচ্ছা, আসিফ রেজা ভাই। আচ্ছা, আমি মনে হয় বুঝতেছি, শাফি আমাদের বিসাজের একজন খুব অ্যাক্টিভ মেম্বার, ও নিজে অনেকদিন ধরে এই ব্যাপারটা নিয়ে আছে। শাফি, আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে তোমার সাথে আমার এর আগেও ডিসকাস হচ্ছিল ব্যাপারটা নিয়ে। আমি রিসেন্টলি, আমি পুরো ব্যাপারটা জানি না অনেস্টলি, আমি হোল থিংটা এখনো খোঁজ নিতে পারিনি। যেটা জানতে পারছি যে ইন্টারনাল মিক্স বলে একটা জিনিস আছে, যেটা কোনো স্টুডেন্ট যদি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় প্রাইভেট ফাইন্যান্স হয়, সে ইন্টারনাল ম্যাক্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। এর বাইরে ফাতিমা যেগুলো বললেন যে অনেকগুলো স্কলারশিপ আছে, ডেফিনেট এগুলো। বাট এখানে মেইন কোয়েশ্চেনটা যেটা ছিল তোমার, সেটা হচ্ছে যে কেউ কাজ করছে জাপানের মধ্যে, সে অ্যাপ্লাই করতে পারবে কিনা। আমি সরি যে এই মোমেন্টে এটা একদমই আমি এনশিওর করতে পারছি না, বাট ইটস বেটার যে তুমি যেটা করতে পারো, মেক্সকে একটা চিঠি লিখতে পারো, ইমেল করতে পারো, অথবা কোনো একটা ইউনিভার্সিটির একটা একাডেমিক স্টাফকে চিঠি দিলে সে তোমাকে গাইডলাইনটা দিবে। এন্ড আমিও অলসো নিজে পার্সোনালি চেষ্টা করবো আমার ইউনিভার্সিটি থেকে এই গাইডলাইনটা ম্যানেজ করে তোমাকে জানানোর জন্য। সো সরি ফর রাইট নাও। ওকে, থ্যাংক ইউ। একটা প্রশ্ন আছে ফেসবুক থেকে আবারও। ইজ দেয়ার এনি চান্স ইন জাপান বাই গেট স্কলারশিপ ইন এমএস উইদাউট থিসিস রিসার্চ প্রজেক্ট ওয়ার্ক? মানে এমএস সে হচ্ছে হয়তো কোর্স বেস এমএসসি করে দেন পসিবল কিনা? ওপেন কোশ্চেন, যে কেউ অ্যান্সার দিতে পারেন। ফাতিমা যেহেতু রিসেন্ট আসছে, ওকে, সো জি আই থিংক জিতু ভাই প্লিজ। আই থিংক সম্ভব।
কারণ অনেকে আন্ডার গ্রাজুয়েট করে আসছে আমি দেখছি যাদের থিসিস করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু তাদের একাডেমিক স্কোর অনেক ভালো ছিল, কিংবা তাদের অন্য কোনো বিষয়ে হয়তো বা তাদের স্কোর অনেক বেশি হয়ে গেছে, যার জন্য প্রফেসর তাকে চুজ করছেন এবং অ্যাপ্লাই করছেন এবং হয়ে গেছে স্কলারশিপ। সো আমি মনে করি উপায় আছে, ট্রাই করুন। জি, হাজারি ভাই যদি কিছু অ্যাড করেন। হ্যাঁ, আমি কানিস ফাতেমা আপুর সাথে কমপ্লিটলি এগ্রি, বাট পিএইচডির ক্ষেত্রে উনি যেহেতু মাস্টার্স এর কোশ্চেনটা করেছে, সো পিএইচডির ক্ষেত্রে আমার মনে হয় যে এমফিলটা ম্যান্ডেটরি। তখন যাদের হচ্ছে থিসিস থাকে না, থিসিসটা একটা থাকে না, তাদের জন্য আমার মনে হয় যে এমফিলটা করে দেন হচ্ছে তারা তখন পিএইচডি তে তারা সুইচ করতে পারে। এন্ড এমএসসি তে যাওয়ার জন্য আমার যেটা মনে হয় যে আপু যেটা বললেন, হ্যাঁ ব্যাচেলরে হয়তো টুকটাক কিছু প্রজেক্ট বা স্মল কিছু রিসার্চ এক্সপেরিয়েন্স থাকলেই আমার মনে হয় খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, কারণ তার লার্নিংটা ওই রিসার্চ লার্নিংটাই তো মাস্টার্স থেকে তখন স্টার্ট হবে আর কি। তো আমার মনে হয় সেক্ষেত্রে প্রবলেম হবে না আর কি। আচ্ছা, প্রশ্নটা ছিল মাইনুল হাসান শাহিনের। আশা করি ভাই আপনি আপনার উত্তরটা পেয়েছেন। উনি আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে। তার সিজিপিএ and MSc 3.75, I think have good chance. আচ্ছা, আমি জাস্ট ছোট্ট একটু অ্যাড করি যদি তুমি অ্যালাউ করো আমাকে। হ্যাঁ, শিওর ভাই। এটা হচ্ছে যে যিনি প্রশ্নটা করেছেন, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, যে অনেক সময় এটা বলা হয় যে আমি এমএসসি তে যাওয়ার সময় আমার কোনো থিসিসের বা কোনো কিছু এক্সপেরিয়েন্স না, আমি যেতে পারবো কিনা। একটা টিপস কি, আমরা অনেক সময় হয়তো সত্যি ফুল ফ্লেজের একটা থিসিস করি না, কোনো ইন্টার্নশিপ করি না, কিন্তু আমরা কিন্তু আমাদের বাংলাদেশে এখনকার কারেন্ট যে একাডেমিক স্টাইল আমি দেখি, সেখানে কিছু না কিছু কিন্তু অ্যাসাইনমেন্ট বা গ্রুপ রিপোর্টে কাজ করা হয়। সো আমি বলবো যে এটা একটা টিপস, যে একটু টুইস্ট করে যদি ইনফরমেশনটা সিভিতে অ্যাড করা যায়, যে এইটা এরকম একটা রিপোর্ট হিসেবে আমি কাজ করেছি, এটা এরকম একটা টার্ম পেপার যেটাতে আমি এরকম রিসার্চ করে ব্যাপারটাকে করেছি, লিংক করতে হবে মূলত, লিংক মানে আপ করা যে আমি হয়তো ফুল ফ্লেজ থিসিস না, হয়তো ফুল ফ্লেজ মানে প্রজেক্ট না, বাট আমি যতটুকু করেছি ইট টুক আ সাবস্টেনশিয়াল টাইম এন্ড ইফোর্ট, যেখানে আমি এই কাজ করে জিনিসগুলো করেছি, সেটা ইনফরমেশন বোধহয় হেল্প করতে পারে আসলে। জি, আচ্ছা, আমরা এর আগে হচ্ছে জাপানের লাইভ নিয়ে একটু বলতেছিলাম। ডাক্তার হাজারি ভাই আমাদের অলরেডি বলেছেন। আমি ফাতেমাপুর কাছে জানতে চাইবো যে লাইফ স্টাইল সম্পর্কে আপনার অ্যাজ এ ফিমেল হিসেবে মানে কি মনে হয়েছে, যে সিকিউর যেমন বাংলাদেশ বা এটার ক্ষেত্রে যদি আপনি বলেন, তো ওমেনের ক্ষেত্রে কতটা সেফ? মেয়েদের সেফটি নিয়ে এখানে ভাবার, এই দেশে ভাবার কোনো প্রয়োজনই নেই। আমি আসছি 2015-তে, এখন নেক্সট মান্থে আমার পিএইচডি কমপ্লিট হবে। অলমোস্ট 5 বছর আমি এখানে আছি। আমি সিঙ্গেল, আমি এখানে একাই একটা অ্যাপার্টমেন্টে আছি, যেখানে অন্য কারো হেল্পের প্রয়োজন নেই। আমি একাই আমার লাইফ লিড করি। এখানে কখনো সেফটি নিয়ে আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। সেফটি নিয়ে তো কোনো কোশ্চেনই নাই। আর যদি আপনি মনে করেন আপনার কোনো প্রবলেম হবে, আপনি চেষ্টা করতে পারেন কোনো বাংলাদেশি কোনো কমিউনিটির কাছাকাছি থাকতে। রিসেন্টলি আমরা জেনেছি যে জাপান হচ্ছে পিস যে ইন্ডেক্স করেছে তার ভিতর কিন্তু টপ 10-এ আছে বর্তমানে। তো সেই হিসেবে আসলে এটার কোনো ডাউটই নাই। আমাদের আরেকটা প্রশ্ন ছিল ফেসবুক থেকে, অলরেডি মেবি ডিসকাসড, যে লোয়ার সিজিপিএ কেমন চান্স আছে। তো অলওয়েজ সিজিপিএ শুড, ইফ ইউ হ্যাভ লোয়ার সিজিপিএ দেন ইউ হ্যাভ টু মিটিগেট উইথ আদার থিংস। সিজিপিএ লো থাকলে তো পাবলিকেশনে বেটার করতে হবে, বা পাবলিকেশন কম থাকলে সিজিপি বাড়াতে হবে। তো এটা সবসময় কানেক্টেড একটার সাথে। তারপরেও আমি একটু ডাক্তার হাজারি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই বিষয়ে আপনার স্পেশাল কোনো সাজেশন আছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। সো আমি আসলে আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্সের কথাই মনে পড়ে গেল, আমি এক্স্যাক্টলি ওইটাই শেয়ার করি। তো 2017-এর দিকে বাংলাদেশে একজন অ্যাপ্লাই করেন আর কি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমার ইউনিভার্সিটিতে। সো তখন ওই প্রফেসর আমাকে ডাকেন আর কি। সো আমি খুব সারপ্রাইজ হয়েছি যে সিভিল ইঞ্জিনিয়ারিং একজন আমাকে ডাকতেছেন, কারণ ওই পর্যন্ত আমরা দুইজন বাংলাদেশি ছিলাম ওইখানে ইউনিভার্সিটিতে। তারপরে উনি আমাকে আমার সিভিটা দেখালেন, তো আমি দেখলাম যে ওর সিজিপিএটা একটু লো, বাট ওর 2-3টা পাবলিকেশন ছিল অ্যাজ ফার আই রিমেম্বার। এন্ড তখন সে হচ্ছে AERE, ওই যে অ্যাটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট একটা আছে সাভারে, সো ওইখানের সাথে ও এঙ্গেজ ছিল, 3 মাস ধরে এঙ্গেজ ছিল। এন্ড তখন ইউনিভার্সিটি ওকে বলে যে ঠিক আছে, ওর যেহেতু সিজিপিএ কম এন্ড এটা যেহেতু তার এক্সপেন্স আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওরা যখন সেটা বললো যে ঠিক আছে লাস্ট 2 ইয়ার্স এর সিজিপিএ কত, সো লাস্ট 2 ইয়ার্স এর সিজিপিএ কিন্তু মাস্ট বি 3.5, এটা রাখাটা উচিত আর কি লাস্ট 2 ইয়ার্স এ। এন্ড তখনও যদি ওই ক্রাইটেরিয়া, এখন সবকিছু হচ্ছে প্রফেসরের বা ইউনিভার্সিটি ভালো লাগার ব্যাপার আর কি। তো
যখন দেখে যে একটা ক্রাইটেরিয়া মিট করতেছে না, তখন তারা নেক্সট ক্রাইটেরিয়াতে যায়, ঠিক আছে ওভারঅল 3.5 নাই, বাট লাস্ট 2 ইয়ার্সে আছে কিনা। তো এখন যদি প্লাস হচ্ছে কিছু পাবলিকেশন আছে কিনা, শুধু লাস্ট 2 ইয়ার্সে থাকলেই হবে না, সেটার সাথে পাবলিকেশন থাকলে তখন আমার মনে হয় যে 3.5 এর ওই ক্রাইটেরিয়াটা তখন হচ্ছে আমার মনে হয় কিছুটা একটু রিল্যাক্স হইতে পারে আর কি। বাট একদম কম হইলে তখন আমার এক্সপেরিয়েন্স থেকে যে তখন প্রবাবিলিটিটা খুবই কমে যাবে। বাট ওই যে হাসিব রেজা ভাই যেটা বললেন, সেক্ষেত্রে হলো অনেক বেশি এক্সপেরিয়েন্স থাকতে হবে। সো এক্সপেরিয়েন্স থাকলে তখন আসলে ওই জিনিসগুলা তখন ম্যাটার করবে না। এন্ড ফরচুনেটলি কিন্তু ও জাপানে গিয়েছিল আর কি, হ্যাঁ ও কিন্তু ওইখানে প্রায় অনেকদিন স্টে করেছে, ও নেক্সটে ছিল আর কি। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে প্রোডাক্ট, উই হ্যাভ টু সেল, আমাদেরকে সেল করতে হবে। সো আমাদের কেমন ভাবে প্রিপেয়ার করতে হবে যাতে আমরা আমাদেরকে তারা মানে বাই করে বা আমাদের তারা কিনে নেয়। সো ইউ হ্যাভ টু সেল, তো সেইভাবে আমাদের প্রোফাইলকে ইনক্রিজ করতে হবে। তো আমরা লাইভের মোটামুটি শেষ পর্যায়ে একেবারে, তো আপনাদের চারজনের কাছেই আমি জানতে চাইবো লাস্ট কিছু আপনাদের গাইডলাইন, যে যারা এখন বর্তমানে যেহেতু 21 অক্টোবরের জন্য এখন বেস্ট সময় ইমেল করার, আর অথবা যারা এই অক্টোবরে আসবে তারা তো অলরেডি সব কিছু পেয়ে গিয়েছে। তো 2021 অক্টোবরের সেশন নেক্সটের জন্য আপনাদের স্পেশাল কোনো গাইডলাইন থাকবে কিনা চারজনের কাছে আমি সমানভাবে জানতে চাচ্ছি। প্রথমে হাজারি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এগেইন। সো গাইডলাইন্স বলতে যে এই জিনিসগুলো আমরা যে জিনিসগুলো ডিসকাস করলাম, সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আবার কেউ যদি মিস করে থাকেন কোন একটা পার্ট, তাহলে আমি বলবো যে আবার এটা গো থ্রু করার জন্য। অ্যান্ড অবভিয়াসলি ইমেল, দেন হচ্ছে এখন প্যান্ডেমিক যেহেতু ইউনিভার্সিটি গুলো অফ, যদি অনলাইনে আমাদের ক্লাস হচ্ছে, সো এই টাইমটাতে রিসার্চে যদি স্পেন্ড করা যায় আর কি, রিসার্চে বা কোনো কেস স্টাডিতে, সো দ্যাট যাতে সিভিতে এগুলো করে ফেলা যায় যদি এই টাইমটাতে, এই জিনিসগুলো যাতে বুস্ট আপ করেন। পাশাপাশি হচ্ছে তার ইংলিশ স্কিলটা, আপু যেটা বললেন যে ইংলিশ স্কিলটা ভালো হওয়া উচিত, হ্যাঁ অবভিয়াসলি। সো এই সময়গুলোতে একটা ইউটিলাইজ করে তারপরে আমার মনে হয় যে ইমেল করলে ভালো হবে। অ্যান্ড অবভিয়াসলি আমি বলবো যে এই গ্রুপটা অনেক হেল্পফুল, অ্যান্ড এই গ্রুপটা আমি রেগুলারই দেখি। সো মোটামুটি যারা জাপানে স্টাডি করতেছেন বা অ্যালামনাই মোটামুটি সবাই গ্রুপে আছেন, তো সবাই মোটামুটি হেল্পফুল। সো কারো কোশ্চেন থাকলে নিশ্চয়ই এখানে আস্ক করলে হয়তো সে তার অ্যান্সারটা পাবে আর কি। তা আমার জাস্ট উইশটা থাকবে যে জাপান যদি কারো ডেস্টিনেশন হয়, তাহলে অবভিয়াসলি মানে ফর হায়ার স্টাডি, সো অবভিয়াসলি ওয়েলকাম। অ্যান্ড আই থিঙ্ক যে এটা একটা খুব ভালো এক্সাইটিং এক্সপেরিয়েন্স তাদের জন্য হবে আর কি। জি, আপনি স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, মানে রিলেটেড একটা প্রশ্নই আমি। ওকে, সো বিএসসি কমপ্লিট হয়নি, ফাইনাল এক্সাম বাকি আছে, সিজিপিএ ওকে, নো এলসএস, নো পাবলিকেশন ইউনিভার্সিটিতে। আচ্ছা, সো নেক্সট এর যেটা হয় যে প্রফেসর ইমেল করতে পারেন এন্ড উনাকে বলতে পারেন যে হ্যাঁ আমার ডিগ্রি হয়তো শেষ, বাট হচ্ছে আমি ডিউ টু কনভোকেশনস এন্ড সামথিং আমি পাচ্ছি না। বাট নেক্সটে যখন ইউনিভার্সিটি এই ইয়ারে করতে পারবে কিনা, কিন্তু অ্যাকচুয়ালি এই ইয়ারের জন্য পারবে না। উনি মনে হয় লিখেন নাই যে উনি শেষ করতেছেন কবে। তো আমি বলবো যে উনি যদি শেষ করেন, ওনার যখন উনি অ্যাপ্লাই করবেন তার আগে মাস্ট বি ওনার সার্টিফিকেট থাকতে হবে ইউনিভার্সিটি থেকে, সেটা প্রফেশনাল হোক বা হচ্ছে মেন সার্টিফিকেট হোক, ঠিক আছে। সো আমি ওনার কোশ্চেনটা কোয়েস্টে ক্লিয়ার না যে উনি আসলে কবে শেষ করতেছেন, বাট সার্টিফিকেট মাস্ট বি থাকতে হবে। তার ফাইনাল এক্সাম বাকি আছে। সো আমার কাছে মনে হয় যেহেতু 20 অক্টোবরের জন্য অলরেডি সবকিছু শেষ, সো তার 2021 অক্টোবরের জন্য সুযোগ আছে। আচ্ছা, আপনি যদি আমাকে একটু 30 সেকেন্ড সময় দেন, আমি একটু অ্যাড করতে চাই। অবশ্যই। আমার কেসটাও কিন্তু এরকম ছিল, আমার মাস্টার্সে থিসিস পেন্ডিং ছিল, দেন আমি অ্যাপ্লাই করেছিলাম, বাট তখন কিন্তু আমি মাথায় রেখেছিলাম যে ঠিক আছে অক্টোবরে যেহেতু আমি অ্যাপ্লাই করব, সো অক্টোবরে যদি আমি অ্যাপ্লাই করি, অক্টোবরের আগে ডিসেম্বরে আমি অ্যাপ্লাই করব, সো ডিসেম্বরের আগে আমার কিন্তু নভেম্বরে সবকিছু শেষ হয়ে গেল। তারপরে আমাকে ইউনিভার্সিটি কিন্তু ওটা প্রফেসর আমাকে এনশিওর করেছেন, এন্ড ওইটা কিন্তু আমার ডিপার্টমেন্ট হেডের কাছ থেকে দেন টু হোম ইট মে কনসার্ন এটা লিখে যে হ্যাঁ ও সবকিছু ডান এন্ড হি উইল গেট দ্য সার্টিফিকেট বাই নভেম্বর। সো ওইটা তখন আমি যেটা দেখতেছিলাম যে যখন অ্যাপ্লাই করবেন ডিসেম্বরের মধ্যে মনে হয় স্ক্রিনিংটা হয়, সো ওর সময় হার্ড কপির সাথে মাস্ট বি সার্টিফিকেটটা দিতে হবে। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হাসিব রেজা ভাই, অলমোস্ট অল ডিসকাস। 4টা পয়েন্টের উপর আমি জোর করব। একটা হচ্ছে আমি একটু হিউম্যানিটি এন্ড সোশ্যাল সায়েন্সের অ্যাসপেক্টে বলি, আমি অন্য বিষয়গুলো খুব একটা ভালো জানি না, যেটা হাজারি ভাই অনেক ভালো করে বলেছেন। ফার্স্ট থিং হচ্ছে নিজের ইন্টারেস্টটাকে আগে খুব দ্রুত এটার ব্যাপারে খোঁজ খবর নিয়ে ফেলা, যে আমি আসলে কোন জায়গা কোন ফিল্ডে কাজ করতে চাচ্ছি, অ্যান্ড রিগার্ডিং ইউর আন্ডারগ্রেড এন্ড মাস্টার্স থিসিস, এইটা খুব ইম্পর্টেন্ট। কুইকলি প্রফেসরদের লিস্ট করে ফেলে তাদেরকে কখন কিভাবে ইমেল করতে হবে, কি ইমেল করতে হবে, এই জিনিসগুলো বের করে ফেলা। থার্ড হচ্ছে এসওপি এবং সিভি, এই দুইটা জিনিসের উপর অনেক বেশি কাজ করা, বিশেষ করে রিসার্চ করা, নিজে রিসার্চ করা, এবং এইগুলো লেখার সময় ইংলিশের যে বানান ভুল হওয়া, সেন্টেন্স স্ট্রাকচার যেন ভুল না হয়, এগুলোর ব্যাপারে আপনারা আমাদের বিসাজের গ্রুপেও আলোচনা করতে পারেন। আপনার নিজের একটা সিভি বানিয়ে সেটা পোস্ট করে আমাদের কমেন্ট নিতে পারেন, অনেকে যারা এটার ব্যাপারে ভালো জানেন, দ্যাট উইল বি ফাইন, আমরা হেল্প করতে পারবো। থার্ড হচ্ছে
আপনি বেসিক্যালি একটা খুব ভালো রিসার্চ কোনো আইডিয়া যেটা একটা প্রফেসরের কাছে ভালো লাগতে পারে, এরকম একটা আইডিয়া খুঁজে বের করার চেষ্টা করেন। যে এটা আপনি যদি কোনো প্রফেসরকে আপনাকে নিজেকে ভালো লাগাতে পারেন, প্রফেসর আপনার সব জিনিস, অলমোস্ট সব জিনিস আপনাকে ইজি করে দিবে। এটা হচ্ছে আমার সাজেশন ফ্রম মাইসেলফ। অ্যান্ড থার্ড হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট সিরিয়াসলি অ্যাবাউট থিঙ্ক অ্যাবাউট জাপান, you could start learning some Japanese and the etiquette, Japanese etiquette, probably writing email and other thing. সো আমি একটা ছোট্ট জিনিস বলে দিতে চাই, জাপানিজ প্রফেসরদের এখানে আমরা সেন্সেই বলে থাকি, ঠিক প্রফেসর অনেক সময় আমরা না বলি। সো কেউ যদি আপনারা ইমেল লিখতে চান, আপনার ডিয়ার সেন্সেই বলে, বা ডিয়ার যে তার যে নাম যে প্রফেসর, ডিয়ার নাকানো সেন্সে লাইক দিস, আপনি এইভাবে লিখতে পারেন। সো দ্যাটস অল ফ্রম মাই সেলফ। থ্যাংক ইউ আসিফ ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য। কানিজ ফাতেমা আপুর কাছে যাব, আপনি শেষ কিছু যদি শেয়ার করেন। আমি বলতে চাই, যদি আপনি প্রফেসরদের সাথে যোগাযোগ করতে চান, সেটার জন্য ওয়েট করবেন না। যদি ভাবেন যে আমার এখন থেকে সার্কুলারের ডেট, নেক্সট সার্কুলারের ডেট অনেক দেরি আছে, আমি পরে যোগাযোগ করবো, এখন অনেক সময় আছে, এটা ভুল হবে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের সাথে যোগাযোগ করুন, কারণ তারা প্রসেসিং এর অনেক আগেই সিলেক্ট করেন যে আমি কাকে স্টুডেন্ট হিসেবে নিতে চাই। আর আর সবসময় ট্রাই করুন আপনার এক্সপার্টাইজটাকে ফোকাস করতে আপনার ইমেইলে। সে যেন বুঝতে পারে আপনি কোন কাজটা করতে চান, কেন ইন্টারেস্টেড, আপনি সেটা করতে পারবেন কিনা, সে ব্যাপারে ব্যাখ্যা করুন। এটাই আমি বলতে চাই। ওকে, থ্যাংক ইউ আপু। তাহিয়া আপুর কাছে যাব। আন্ডার গ্রাজুয়েটের যারা আছে তাদের আসলে কি গাইডলাইন দেওয়ার আছে আপনার, তারা কিভাবে সহজে আসতে পারে, বা আপনার যে ভুলগুলো হয়েছিল বা সেগুলো তারা যাতে না করতে পারে, এই টাইপের আপনি যদি কোনো গাইডলাইন দিতে পারেন। ধন্যবাদ ভাইয়া। আমি একটা কথা একটু বলতে চাই যে আন্ডার গ্রাজুয়েটের স্কলারশিপ আসলে খুবই কম। ফুল ফ্রি স্কলারশিপ যেটা, সেটা তো আরো কম, খুব সম্ভবত টার্কি, কোরিয়া, ইন্ডিয়া এই আর চায়না, এই কয়টা জায়গায়, আর জাপানে পাওয়া যায়, যার মধ্যে জাপানটা মনে হয় সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। তো মানে কেউ যদি চায়, তো আমার মনে হয় অপরচুনিটিটা নেওয়া উচিত, কারণ মাস্টার্স এবং পিএইচডি এর ক্ষেত্রে আমি যেটা বুঝলাম যে সময় আসলে পাওয়া যায় না। আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে তা না, আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে আনটিল ল্যাবে ঢোকা পর্যন্ত অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায়, অনেক ট্রাভেল করা যায়। একজন মেয়ে হিসেবে আমিও একা থাকি, কিন্তু আমি মানে অনেক সময় পাই, দেখা যায় যে ট্রাভেল করতে পারি একা একা। রাত্রে আমি সাইকেল নিয়ে আসলাম, সেখানে কোনো সেফটির সমস্যা নাই, সবকিছু অনেক সুন্দর। এই তো তার জন্য যদি মানে এই আমি যখন আসছিলাম তখন আই ওয়াজ অনলি 17, সো তখন থেকে এখন পর্যন্ত আমি ওই যে মাস্টার্স পিএইচডি এর ক্ষেত্রে যে প্রেশার, দেখা যায় যে উইকে একদিন ছাড়া বাইরে যেতে পারছে না, আমি সেটা একদম ফেস করি নাই। আমি প্রতি বছরে 4 মাস করে ছুটি পাই আর কি। তো দেখা যায় আমি এখানে আসি বা ঘুরতে যাই, যে কোনো কিছু। আর আমাদের তো মনে হচ্ছে এখন পিএইচডি থেকে আন্ডার গ্রাজুয়েটে চলে আসা উচিত, আমরা তো ছুটি পাচ্ছি না। স্কুলের পরিবেশটা অনেক সুন্দর, ওখানে আমি ক্লাস করেছি, থেকেছি প্রায় 25 ন্যাশনালিটি স্টুডেন্ট একসাথে থেকেছি। উই লার্ন কালচার এন্ড এক্সচেঞ্জ এভরিথিং। তো এটা খুবই সুন্দর একটা অপরচুনিটি আমার মনে হয় আন্ডারগ্রেডে যারা আসতে চায়। আর একটা জিনিস আমি একটু বলবো, 2021 এর জন্য আর কি আন্ডারগ্রেড স্কলারশিপ যেটা, সেটা আর কি আনফরচুনেটলি জাপান বাংলাদেশকে দিচ্ছে না এই প্যান্ডেমিকের জন্য বা বিভিন্ন কারণে। তবে শুধুমাত্র এমবাসি, কিন্তু এটা হয়তো ইউনিভার্সিটি রিকমেন্ডেশন ক্ষেত্রে, আন্ডারগ্রেডের ক্ষেত্রে আর কি। জি জি। তো আমি যেটা বলতে চাই যে সেটা সমস্যা না, কারণ এটার অপোজিটে জাপান আর কি এজ লিমিটটা রিল্যাক্স করছে। নরমালি ছিল 17 to 25, এখন সম্ভবত এটা রিল্যাক্স করবে, আমি ডিটেইলসটা জানি না। So if someone wants to grab the opportunity, please এটাও কিন্তু যেহেতু বাংলাদেশে এইচএসসি পরীক্ষা হচ্ছে না, মানে অলরেডি অনেক পিছায় গিয়েছে, সো এটাও হয়তো তাদের জন্য একটা বেনিফিট হয়তো, আমার কাছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় একটা কোয়েশ্চেনও আসছিল যে এইচএসসি পরীক্ষা, কমেন্টে একটু আগে আসছিল যে এইচএসসি পরীক্ষা পোস্টপন্ড হয়ে গেছে, তো কিভাবে অ্যাপ্লাই করবে আর কি। তো আমার মনে হয় নেক্সট ইয়ার ট্রাই করতে পারে। আরেকটা জিনিস কি, আন্ডার গ্রাজুয়েটে আমি নিজে হচ্ছে যে আমার একটু লস হয় আর কি। যেমন আমাদের এইচএসসি পরীক্ষাটা এমন একটা সময় শেষ হয় যে আমরা সার্টিফিকেট পেয়ে ওই বছর অ্যাপ্লাই করতে পারি না, আমাদেরকে 1 বছর ওয়েট করতে হয়, আমাদের বাংলাদেশে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হয়। আমি নিজেও মেডিকেলে আর কি অ্যাডমিটেড হয়েছিলাম বাংলাদেশে একটা, তো
তো তারপরে আমার ওই 1 বছর লস গেছিল, প্রসিডিওর হইতে 1 বছর লস গেছে, এসে আমার প্রিপারেটরি স্কুলে 1 বছর আমার সময় দিতে হয়েছে। তো আমার বাংলাদেশি ফ্রেন্ডের থেকে দেরি করে শেষ হবে আর কি গ্রাজুয়েশন, বাট এক্সপিরিয়েন্স ইজ লাইক হিউজ এইখানে 2 বছরে আর কি। সো অবশ্যই রিকমেন্ডেড। শিওর। তো আমরা একেবারে এই একটা এডিট কোয়েশ্চেন ছিল যে টোফেল অ্যাকসেপ্টেড কিনা। আমার মনে হয় তাহিয়া ভালো বলতে পারবে টোফেল, তবে আমি পিএইচডি তে দেখেছি যে টোফেল অ্যাকসেপ্টেড। আই ডোন্ট নো অ্যাবাউট আন্ডারগ্র্যাড। আন্ডারগ্রেডের ক্ষেত্রে হচ্ছে আইএলটিএস বা টোফেল কোনোটাই প্রয়োজন নেই। আমি দিয়েছিলাম মিনিস্ট্রি থেকে প্রিলিমিনারি সিলেকশনের জন্য, আমার যাতে একটা ক্রাইটেরিয়া থাকে এক্সট্রা সবার থেকে, এর জন্য আর কি আমি নিজে থেকে দিয়েছিলাম আর কি। ওকে, থ্যাংক ইউ। এতক্ষণ যারা আমাদের লাইভের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অলরেডি জানেন যে আমাদের লাইভটা বিশ্বাজের পক্ষ থেকে, এটা হচ্ছে জাপানের আমরা যারা স্টুডেন্ট বা যারা বর্তমানে জাপানে আছেন এদের একটা সংগঠন বা অ্যালুমনি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টুডেন্ট অ্যান্ড অ্যালুমনি অ্যাসোসিয়েশন ইন জাপান, যেটাকে আমরা সংক্ষেপে বিশ্বাস বলতেছি। তো এটার ওয়েবসাইট আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা বিশ্বাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আর আমরা আশা রাখছি আমরা রেগুলার হয়তো আপনাদের জন্য লাইভ সেশন নিয়ে আসবো। আজকে শুধু হয়তো নেক্সট স্কলারশিপ নিয়েছিল, ইন ডিটেলস হয়তো আমরা এরপরে সিভি রাইটিং, রিসার্চ প্রপোজাল, আরও ইন ডিটেলস বিভিন্ন গাইডলাইন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর এই প্যান্ডেমিকে সবার জন্য দোয়া রাখবেন, সুস্থ থাকবেন সবাই। আর আমাদের 4 জন গেস্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের ব্যস্ত সময়ের ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইভটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।